হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের নতুন একটা লেকচারে স্বাগত। তো ভাইয়া আমরা একাডেমিক এক্সিলেন্স ব্যাচের লেকচারগুলো দেখতেছিলাম, তাই তো? আমরা প্রথম 5টা কিন্তু লেকচার অলরেডি করে ফেলছি। আজকে আমাদের 6ষ্ঠ লেকচার। দেখা যাক আজকে কি করবো। আমরা আমাদের সংকরায়ন নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করব, তাই না? আমরা গতদিন সংকরায়নের বেসিক কনসেপ্ট গুলো বা বেসিক কথাগুলো কিন্তু অলরেডি আলোচনা করছি। আজকে থেকে মেনলি আমরা ওই ডিটেলসে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? প্রত্যেকটা সংকরণ আসলে কিভাবে হয় না হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে sp3 সংকরণ বা সংকরায়ন, একই জিনিস কিন্তু। দেখো এখানে খেয়াল করে দেখো, একটা যোগের কথা বলেছে মিথেন। আমি জানতে চাই মিথেনে কি ধরনের সংকরণটা হয়। যদি আমি এখানে উল্লেখ করে দিছি sp3, ধরলাম আমরা সেটা জানি না, তাহলে আমি কিভাবে বের করব? সেই হাফের সূত্র দিয়ে বের করব, তাই না? তো চিন্তা করে দেখো এখানে মেনলি হাফের সূত্রটা কিরকম হয়। বি এর মান কত? কার্বনের সর্বশেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন? নিশ্চয়ই 4টা, 2s2 2p2, আমরা সব জানি। একযোজী মূলক কতগুলো আছে? 4টা, তাই না? তাহলে আলটিমেটলি 4 আসলো। 4 দিয়ে কি বোঝাবে? এখানে sp3 বোঝাচ্ছে। তাহলে আমরা একটু শিওর যে মিথেনে কিন্তু sp3 সংকরণটা হচ্ছে। এখন খেয়াল করে দেখো মিথেনে যে পরমাণুগুলো আছে কাদের মধ্যে sp3 হয়? মেনলি কেন্দ্রীয় পরমাণু, এখানে কার্বন। কার্বনের মধ্যে কিন্তু সংকরণটা হয়, হাইড্রোজেনে কিন্তু হয় না। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সবসময় কেন্দ্রীয় পরমাণুতে সংকরণ হবে। আচ্ছা, তাহলে বুঝলাম কার্বনে আমাদের সংকরণ হচ্ছে। তাহলে এখন দেখি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা কিরকম। দেখো 1s2 2s2 2p2 ছিল, তাই না? এরকম ছিল না বিষয়টা? বাট আমরা জানি এখানে কিন্তু যোজনী কত চলে আসে? মাত্র 2 চলে আসছে, তাই তো? এখানে কিন্তু যোজনী কেবল মাত্র 2। বাট আমাদের দেখো তো এখানে যোজনী কত? 4। 4টা হাইড্রোজেনকে আমি ধরছি। তার মানে মেনলি এখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে কোথায় চলে গেছে? ফাঁকা পি অরবিটালে চলে গেছে। তার মানে ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে এরকম: 1s2 2s1 2p x1 2p y1 আচ্ছা 2p z1, তাই না? তাহলে এই যে আমাদের একটা s এবং 3টা p, এরাই সংকরায়নে বা সংকরণে পার্টিসিপেট করছে। এরাই আমাদের sp3 সংকরিত হয়ে গেল। ওকে, জিনিসটা কিন্তু আমরা বুঝলাম। আচ্ছা, সংকরিত হইলে আমাদের এখন ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে? আমরা যেটা বলছিলাম, সংকরণ হইলে কিন্তু অরবিটাল গুলো কি হয়ে যায়? মিক্সড হয়ে সমশক্তির অরবিটাল তৈরি করবে। আগে কিন্তু একটা এস ছিল আর বাকিগুলো পি ছিল। এস এর সাথে কিন্তু পি এর শক্তি সমতা হয় না, বুঝছো? দুইটা শক্তি কিন্তু সেম হয় না। বাট যখন আমি মিক্স করে নতুন অরবিটাল গুলো তৈরি করব, তাদের মধ্যে কিন্তু সমান পরিমাণ শক্তি থাকবে। একটু কথা কি বুঝলাম? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আর কি কথাটা ছিল? এখানে দেখো মোট 4টা অরবিটাল আছে। যতগুলো অরবিটাল তৈরি করব তাদের সংখ্যা কত হবে? 4টা, সেম সেম। ওকে, বুঝতে পারছি কি বিষয়টা? তাহলে আমি যদি এখন এটার সংকরিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি, তাহলে কি পাবো? দেখো প্রথমে কিন্তু 1s2, আর একটা কথা করছিলাম সর্বশেষ শক্তি স্তরে আমাদের সংকরণটা হয়, ভিতরে গুলো আমরা বাদ দিব। এইটা আমাদের প্রথম সেই সংকরিত অরবিটাল। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কিরকম হয়ে যাবে? এটা হয়ে যায় দ্বিতীয় শক্তি স্তরের প্রথম সংকরিত অরবিটাল। এটা সাই লেটারটা, প্রথম সাই, এটার মধ্যে একটা ইলেকট্রন। পরে কি দেখো, দ্বিতীয় শক্তি স্তরে দ্বিতীয় সংকরিত অরবিটাল, একটা ইলেকট্রন। তৃতীয় সংকরিত অরবিটাল, একটা ইলেকট্রন। চতুর্থ সংকরিত অরবিটাল, একটা ইলেকট্রন। রাইট? এই জিনিসটাকে আমরা এইভাবে লিখলাম, সাই দিয়ে মিললি সংকরিত অরবিটালটাকে বুঝাচ্ছি আমরা। আচ্ছা, তাহলে এই হলো আমাদের পুরো সংকরণের আর কি নিয়মটা। এবার আমরা এখানে মেনলি ছবির মাধ্যমে দেখার চেষ্টা করবো যে এখান থেকে এখানে কিভাবে কনভার্ট হচ্ছে, দেখার চেষ্টা করি। প্রথমে আমাদের কি ছিল? 2s ছিল, তাই না? 2s ছিল। 2s দেখতে কি এরকম গোলাকার, রাইট? পরবর্তীতে কি ছিল? 2p ছিল 3টা। একটা 2px, এটা সেই আমাদের 2px, আর এটা 2py, এটা ধরো আমাদের সেই 2py, আর এটা 2pz। ওকে, 2px 2py 2pz, বিভিন্ন অক্ষ বরাবর আছে, এসব আমরা জানি মোটামুটি। এখন এরা মিললে কি হয়ে যাবে? মিক্সড হয়ে যাবে। এরা মিললে আমাদের sp3 সংকরিত হবে আর কি। তো সংকরিত হলে কি দেখা যাবে? 4টা অরবিটাল ছিল, নতুন করে কিন্তু 4টা অরবিটালে তৈরি হবে। সেই অরবিটাল গুলো কিরকম দেখো, সেই অরবিটাল গুলো এরকম। একটা এই যে বড় লোব, এখানে ইলেকট্রন থাকে, ছোট লোব, এখানে ইলেকট্রন পাওয়া যায় না। দেখবো তোমাদের বই কিন্তু এভাবে একটা ছোট লোব আঁকছে, না আঁকলেও সমস্যা নাই, বাট আমি তোমাদের বইয়ের মতো করে পড়াচ্ছি আর কি। বইয়ে যে যে পয়েন্টগুলো আছে আলোচনা করা, সেগুলো আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, সংকরিত অরবিটালে সবগুলো দেখতে একই রকম হবে। একটা লোব অনেক বড় হবে, যেটার মধ্যে ইলেকট্রন থাকবে, আর একটা লোব অনেক ছোট হবে, যেটার মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য।
রাইট? তাহলে এইগুলো একটা অরবিটাল, এই ধরো হচ্ছে আমাদের সেকেন্ড একটা অরবিটাল, থার্ড একটা অরবিটাল, ফোর্থ একটা অরবিটাল, তাই না? এই যে চারটা অরবিটাল আমি পেয়ে গেলাম। খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা অরবিটালের মধ্যে কিন্তু একটা করে ইলেকট্রন ছিল, তাই না? এই দেখো প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, এখানেও কি হবে, প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন থাকবে, তাই না? বুঝতে পারছি বিষয়টা? তাহলে এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের কার্বন পরমাণু, তাই না? আচ্ছা, পরবর্তীতে কি হয়েছে দেখো তো, কার্বনের সাথে কিন্তু চারটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। এখন আমাকে বলো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি? 1s1। তার মানে শুধুমাত্র এখানে এস অরবিটালটা কি করবে, শঙ্কর অরবিটালের সাথে বন্ধন তৈরি করবে। হ্যাঁ, সামনাসামনি অতিক্রমিত হয়ে সিগমা বন্ধন তৈরি করবে। এস তো সবসময় সিগমা বন্ধনই তৈরি করে, তাই তো? আচ্ছা, দেখার চেষ্টা করি। এই যে আমরা যে এখানে কার্বন পরমাণুটা পাইলাম, এখানে যে এখন সিঙ্গেল ইলেকট্রন গুলো আছে, হ্যাঁ, জোড় ইলেকট্রন যেগুলো আছে, এইগুলো নিয়ে এখন আমরা একটু কাজ করব। তুমি এটাকে এইভাবে দেখাও। আচ্ছা, তাহলে আমরা চিন্তা করলাম এখানে আমি কি করব, এখন চারটা হাইড্রোজেন পরমাণুকে যুক্ত করব, চারটা হাইড্রোজেন পরমাণু, এদেরকে আমরা অ্যাড করব আর কি। কিভাবে অ্যাড করব দেখো, এই যে আমাদের সংকরিত অরবিটাল, এদের সাথে মিললে এখানে এরকম ভাবে যুক্ত হয়ে যাবে। গোল্লা কেন আঁকলাম বলতো, কারণ এখানে তো এস অরবিটাল আছে, তাই না? তাই গোল্লা, এস অরবিটালের জন্য এরকম গোল্লা দিচ্ছি আমরা। বুঝতে পারলাম? আচ্ছা, এই পুরো জিনিসটাকে কিন্তু আমরা এখানে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? এখানে এইভাবে লিখতে পারি। মাঝখানে কি ছিল আমাদের? মাঝখানে ছিল হচ্ছে কার্বন, তাই তো? উপরে দেখো একটা হাইড্রোজেন, এখানে দেখো একটা হাইড্রোজেন, এখানে দেখো একটা হাইড্রোজেন, আর এখানে দেখো একটা হাইড্রোজেন। তাহলে এই হচ্ছে সেই আমাদের CH4 অণুটা। বুঝতে পারলাম? এইভাবে করলে কিন্তু আমাদের সংকরণের কনসেপ্ট গুলো বোঝা হয়ে যাবে। ওকে, এখন তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে ভাই আমি এটাকে এইভাবে কেন আঁকলাম, তাই না? এইভাবে আঁকার কি কোনো নির্দিষ্ট কারণ আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদেরকে এইভাবে আঁকতে হবে। আমি যদি এখন চিন্তা করলাম যে না, আমি যদি একটু সোজাভাবে আঁকার চেষ্টা করি, এরকম ভাবে আঁকলাম, সুন্দর দেখায়, এইভাবে আঁকলে কিন্তু কাটা। কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু এই কথাটাও পড়ছিলাম যে সংকরিত অরবিটালে যে ইলেকট্রন গুলো থাকে, সেই ইলেকট্রন গুলো হচ্ছে সবাইকে সমান পরিমাণ বিকর্ষণ করে সমান কৌণিক দূরত্বে অবস্থান করে। কি বললাম? এই ইলেকট্রন গুলো, সংকরিত অরবিটালের ইলেকট্রন গুলো সবাইকে সমান পরিমাণ বিকর্ষণ করে সমান পরিমাণ কৌণিক দূরত্বে অবস্থান করে। অর্থাৎ এই লোব থেকে এই লোবের যে দূরত্ব, এই লোব থেকে এই লোবের দূরত্ব সেম, যদিও ছবি দেখে বোঝা যাচ্ছে না, বাট প্রকৃতপক্ষে কিন্তু সেম আসে। ওকে, তার মানে এই যে দূরত্বগুলা, এই যে দূরত্ব তুমি দেখতে পারতেছো, এগুলো কিন্তু সব সেম দূরত্ব। এই যে এই দূরত্বগুলো হচ্ছে সব সেম দূরত্ব। এই মধ্যবর্তী কৌণিক দূরত্বের নামই হচ্ছে মেইনলি বন্ধন কোণ। বুঝতে পারলাম? তাহলে এই যে এখানে যে আমি কোণটা দেখাচ্ছি, এটাকে আমরা এভাবে লিখতে পারি HCH, তাই তো? HCH। এই বন্ধন কোণের মানটা কত হয়? একদম একটা ফিক্সড মান হয়। সেই মানটা কত? 109.5 ডিগ্রি, অথবা এটাকে আমরা বলতে পারি 109 ডিগ্রি 28 মিনিট, তাই না? মিনিট সম্পর্কে আমাদের নলেজ আছে কি? 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা মিনিট, তাই না? তাহলে চিন্তা করে দেখো 30 মিনিটে কিন্তু হাফ ডিগ্রি হয়, মোটামুটি এটা 0.49 এরকম একটা মান আসে, আমরা রাউন্ড আপ করে নিলাম আর কি। তো এখানে মানটা কত আসলো দেখো, বন্ধন কোণ, এটাই হচ্ছে সেই বন্ধন কোণ। হ্যাঁ, মাথায় রাখবা, এটা হচ্ছে সেই বন্ধন কোণ। সো বন্ধন কোণের মানটা আসলে হচ্ছে 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, এখন আসলে হচ্ছে এটা আকৃতি। এই যোগের আকৃতি কিরকম আসে? এখন যদি আমি এই যোগের আকৃতি দেখার চেষ্টা করি, রাইট? এই যোগের আকৃতি আসে মেইনলি চতুস্তলকীয়, চতুস্তলকীয়, বা ইংলিশে বললে হয় টেট্রাহেড্রাল কাঠামো আর কি, টেট্রাহেড্রাল কাঠামো। ওকে, তার মানে এই যে গঠনটা আমি এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই টেট্রাহেড্রাল স্ট্রাকচার বা চতুস্তলক। আবার প্রশ্ন আসে ভাই চতুস্তলক বলতে আসলে কি বোঝায়? তুমি যদি এখানে ফিগারটা দেখো তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। দেখো এই যে আমাদের মাঝখানে কি আছে? কার্বন আছে, তাই না? দেখো এই যে আমাদের মাঝখানে হচ্ছে কার্বন বসে আছে, চার মাথায় হচ্ছে চারটা হাইড্রোজেন বসে আছে, তাই না? রাইট? তুমি যদি এখন চিন্তা করো আমি কার্বন থেকে হাইড্রোজেনকে এরকম ভাবে যুক্ত করে দিব, আর হাইড্রোজেন গুলোকে আবার এরকম ভাবে যুক্ত করে দিব, রাইট?
তাহলে কিন্তু তুমি মোটামুটি এরকম একটা স্ট্রাকচার পাবা, বুঝছো? এইটা হচ্ছে সেই ভূমিটা, বেসটা, আর এইটা হচ্ছে সেই এক একটা বাহুর উপর, ওই যে ভূমির যে ত্রিভুজটা তৈরি করলাম, সেই ভূমি বাহুর উপর এক একটা ট্রায়াঙ্গেল, এক একটা ত্রিভুজ। তাহলে নিচে একটা তল এবং তার 3 বাহুর উপর 3টা তল, মোট কতগুলো তল তৈরি হলো বলো? 4টা তল তৈরি হলো। বুঝতে পারলাম কি? যেহেতু 4টা তল তৈরি হয়েছে, তাই এটাকে আমরা কি বলি? চতুস্তলক বলি, টেট্রাহেড্রন বা টেট্রাহেড্রাল স্ট্রাকচার বলি। বুঝতে পারছি বিষয়টা? আমি তোমাদের ছবির মাধ্যমে দেখাই দিলাম, তোমাদের এই ছবি আঁকার কোনো প্রয়োজন নাই, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য। তোমাদের মিললে আঁকতে হবে হচ্ছে এই জিনিসটা। বুঝতে পারলাম কি? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন যদি আমি তোমাকে একটা স্ট্রাকচার আঁকতে বলি, ঠিক আছে, বা একটা অরবিটালের গঠন আঁকতে বলি, সেটা হচ্ছে CCl4, বলতো এটা কিরকম হবে? তাহলে খেয়াল করে দেখো, আগে আমরা যেভাবে যেভাবে করছিলাম হুবহু সেম জিনিসটাই হবে, তাই না? দেখার চেষ্টা করি। দেখো, এখানে আমরা যেভাবে যেভাবে আগাইছিলাম হুবহু একই জিনিস আগাইতে হবে, জাস্ট আমরা এখানে আর গোল্লা অ্যাড করব না, বুঝছো? এখানে জাস্ট আমরা গোল্লা অ্যাড করব না, এখানে আমরা কি অ্যাড করবো বলতো? ডাম্বেল অ্যাড করব। কেন? কারণ তুমি একটু চিন্তা করে দেখো তো, এখানে একযোজীমূলক আকারে কে যুক্ত হয়েছে? ক্লোরিন, তাই না? ক্লোরিন যুক্ত হয়েছে। ওর ইলেকট্রন বিন্যাসটা কি বলতো? 1s2 2s2 2p6 3s2 3p5, তাই না? তাহলে দেখো আমাদের জোট ইলেকট্রনটা কোথায় আছে? পি এর মধ্যে আছে না? 1 2 3 4 5, দেখছো? এটা কিন্তু আমাদের সেই অযুগ্ম ইলেকট্রনটা, ভ্যালেন্স ইলেকট্রনটা, রাইট? বুঝতে পারলাম কি আমাদের বিষয়টা? আশা করি ক্লিয়ার। তার মানে মেইনলি এখানে যে পি অরবিটালটা আছে, এখানে যে পি অরবিটালটা আছে ডাম্বেলের মতো দেখতে, সেই ডাম্বেল গুলো হচ্ছে আমাদের সংকরিত অরবিটালের সাথে এখন যুক্ত হবে, ঠিক আছে? তার মানে আমি যদি এখন এই যৌগটার পুরোপুরি সংকরায়নটা দেখতে চাই, তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস করতে হবে, ওই জিনিসগুলো আঁকতে হবে। তার মানে এই জিনিস হচ্ছে পুরোপুরি CH4 এর অনুরূপ, হ্যাঁ, CH4 এর অনুরূপ। জাস্ট আমাদের ছবিটা দেখতে আলাদা হবে, ঠিক আছে? লাস্ট স্টেপে আমরা যে ছবিটা আঁকবো সেটা দেখতে জাস্ট আলাদা হবে। কিরকম? এই ধরো আমাদের সেই সংকরিত অরবিটালটা, তাই না? এটা হচ্ছে সেই কার্বন। কার্বনের মাথা এখন কে বসবে? আর গোল্লা বসবে না, কারণ এখন এখানে বসবে হচ্ছে ডাম্বেলটা। এখন তুমি এরকম ভাবে এখানে ডাম্বেল বসায় দাও, এটা সেই ক্লোরিন। এটা কিন্তু খুব কমনলি হচ্ছে পরীক্ষায় দেয়, স্টুডেন্টরা হচ্ছে এখানে গোল্লা বসায় দেয়, উত্তর ভুল করে। তাই আমি হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে এটা তোমাকে পড়ায় দেওয়ার চেষ্টা করলাম। বুঝতে পারলাম? আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, এবার ধরো আমরা আরো কিছু এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি। লেটস সে আমরা এখানে নিলাম হচ্ছে এখন ইথেন, হ্যাঁ, CH3 বন্ড CH3। এখানে আমি জানতে চাই কি ধরনের সংকরণটা হয়। এটাও মোটামুটি আমরা আলোচনা করছিলাম যে যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তখন সেখানে কিন্তু sp3 সংকরণ হয়, তাই না? বন্ধন সংখ্যা না বাড়লে কিন্তু সংকরণটাও চেঞ্জ হয় না। যেহেতু এখানে সিঙ্গেল বন্ড আছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা কার্বনে কি হবে? sp3 সংকরণ হবে। মনে রাখতে হবে, একটা অর্গানিক যৌগে কিন্তু প্রত্যেকটা কার্বন বা হাইড্রোজেন বাদে প্রত্যেকটা পরমাণুতে সংকরণ হয়, শুধুমাত্র একটা কার্বনে হবে বিষয়টা এরকম না। তাহলে বুঝতেই পারতেছি, এখানে তুমি যদি এখন পুরো প্রসেসটাকে লেখার চেষ্টা করো, তাহলে আমরা মিথেনে যেভাবে করছিলাম না সেভাবেই করতে হবে। তার মানে এখানেও তুমি জিনিসটাকে বলতে পারো যে CH4 এর অনুরূপ। ওখানে আমরা যেভাবে করে আসতেছিলাম সেভাবেই করব, তাই না? যে কার্বনের মধ্যে যে সংকর অরবিটাল 4টা সেভাবে আঁকবো। এখানে তাহলে কি পার্থক্য হবে? এখানে মিলে পার্থক্য হবে, আমাদের অরবিটাল হবে মোট 2টা। সংকর অরবিটাল মানে অরবিটাল 2টা না, মেইনলি আমাদের চতুস্তলিক কাঠামো হবে 2টা, কারণ 2টা পরমাণু আছে, তাই তো? তাহলে সেই জিনিসটা আমরা এখানে আঁকার চেষ্টা করি। দেখো, খেয়াল করে দেখো, তাহলে আমরা একটু একটু সুন্দর করে আঁকার চেষ্টা করতেছি, একটু সোয়ায় আঁকি, হ্যাঁ? এই ধর আমাদের একটা লোভ, ওকে, এই ধরো আমাদের সেই কাঠামোটা। তাহলে এই হচ্ছে আমাদের একটা কার্বন পরমাণু, এই ধরো আমাদের সেই একটা কার্বন পরমাণু। এদিকে আমাদের আরেকটা কার্বন পরমাণু আছে না? নিশ্চয়ই আছে। সেটা কিন্তু এখানে এরকম ভাবে একটা সিগমা বন্ধন তৈরি করে, তাই তো? রাইট? তাহলে এখানে কিন্তু আরেকটা কার্বন পরমাণু আছে এবং সে হচ্ছে এখানে কি তৈরি করলো? সিগমা বন্ধন তৈরি করলো। আমি যদি এটাকে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করি,
দেখো তাহলে এটাকে তুমি এইভাবে লিখতে পারবা, এখানে একটা কার্বন ছিল, এই কার্বনের সাথে সে হচ্ছে একটা সিগমা বন্ধন তৈরি করলো, তাহলে নিশ্চয়ই এখানে আমাদের কি আছে, দুইটা ইলেকট্রন মিলছে, তাই না? আর বাকি হাতগুলোতে এখন কে যুক্ত আছে, হাইড্রোজেন। হাইড্রোজেনের জন্য কি বসাবো, গোল্লা বসাবো, তাই তো? এখানে আমরা একটু গোল্লা বসানো শুরু করি। তাহলে দেখো এখানে গোল্লা, কারণ এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এরকম করে তুমি হচ্ছে বাকি সব হাতে হাইড্রোজেন বসায় দাও। ওকে, আচ্ছা তারপর কি বসাবো, এখানে আমাদের জোড়া ইলেকট্রন গুলা বসাবা, ঠিক আছে? যারা এরকম ভাবে বন্ধন তৈরি করলো তাদেরকে আমরা কিন্তু বন্ধন জোড় ইলেকট্রন বলি, একটু পরে আমরা দেখবো, সমস্যা নেই। তার মানে এখানে তুমি যদি আঁকতে চাও, এই যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, হ্যাঁ, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। ওকে, বুঝতে পারলাম। এইটাই হচ্ছে আমাদের সেই ইথেন যৌগের গঠনটা গেল। এবার চলে আসো আমরা পরের পড়ায় যাই, সেটা কি বলছে দেখো, VSEPR তত্ত্ব। VSEPR থিওরি। এখন VSEPR বলতে আসলে কি বোঝায়, আমরা একটু ফুল ফর্মটা দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হইতে পারবো। এটা ফুল ফর্ম হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। এখন কথাটার মানে কি দাঁড়ালো আমরা দেখার চেষ্টা করি। প্রথমে আসে হচ্ছে ভ্যালেন্স শেল, এটা বলতে কি বোঝায়, যোজ্যতা স্তর, তাই তো? যোজ্যতা স্তর। এখন আবার বলো, যোজ্যতা স্তর মানে কি, কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথ, হ্যাঁ, সর্বশেষ কক্ষপথ। ওকে, তার মানে মেইনলি এই তত্ত্বে আমরা কিন্তু সবচেয়ে বাহিরের কক্ষপথ নিয়ে আলোচনা করব, ভেতরের কক্ষপথ নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই। তারপর কি দেখো শব্দটা লেখা, সেটা হচ্ছে ইলেকট্রন পেয়ার, মানে কি ইলেকট্রন জোড়কে বোঝাচ্ছে, তাই তো? এখন ইলেকট্রন জোড় আবার দুই রকম হওয়া সম্ভব। একটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, এভাবে তুমি বলতে পারো মুক্ত জোড়। আর এটা হচ্ছে বন্ধন জোড়, বন্ধন জোড় ইলেকট্রন বা বন্ধন ইলেকট্রন যুগল, এভাবে তুমি বলতে পারো, যে যেভাবে ইচ্ছা বলো, কোনো সমস্যা নাই। মুক্ত জোড়কে আমরা মেনলি বলি হচ্ছে লোন পেয়ার, মানে এলপি দিয়ে প্রকাশ করি। বন্ধন জোড়কে আমরা বলি হচ্ছে বন্ড পেয়ার, মানে বিপি দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, এলপি এবং বিপি। তারপর দেখো কি বলছে, রিপালশন। রিপালশন মানে কি বলতো, বিকর্ষণ। ওকে, বিকর্ষণ। তার মানে মেইনলি বোঝায় কি, মেইনলি বোঝায় সর্বশেষ কক্ষপথে যেই জোড়া জোড়া ইলেকট্রন গুলা থাকে, লোন পেয়ার এবং বন্ড পেয়ার, এদের মধ্যে বিকর্ষণের ধর্মটাই হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। এখন বলতে পারো ভাই, ইলেকট্রন তো ইলেকট্রনকে সমান মানেই বিকর্ষণ করবে, তাই না? সে যেখানেই থাকুক না কেন, তাই না? আমাদের কুলম্বের সূত্র কি ছিল, F = K × Q1 Q2/d²। তার মানে মধ্যবর্তী দূরত্ব যদি আমি ফিক্স রাখি, তাহলে ইলেকট্রন চার্জও তো আমাদের ফিক্স থাকবে, তাই না? রাইট, দুইটা ইলেকট্রন তো ই করে চার্জ হবে, তাহলে এফ এর মান তো কনস্ট্যান্ট হবে, তাই না? তাহলে বিকর্ষণের মান তো সমান সমান হওয়ার কথা সব সময়। আসলে দেখো, এই তত্ত্বের মধ্যে সেই জিনিসটাকে ক্ল্যারিফাই করার চেষ্টা করা হয়েছে। এই তত্ত্বে কি বলা হয়েছে, যে ইলেকট্রন যখন সিঙ্গেল অবস্থায় থাকে, যখন একা একা থাকে, তখন কিন্তু ঠিক আছে, এই কুলম্বের সূত্র মতেই তারা হচ্ছে একে অপরকে বিকর্ষণ করে। বা যখনই তারা সর্বশেষ কক্ষপথে এরকম জোড়া তৈরি করে ফেলে, পেয়ার তৈরি করে ফেলে, তখন তাদের মধ্যে বিকর্ষণের মানে কিন্তু তারতম্য তৈরি হয়ে যায়, বিকর্ষণের মানে কম বেশি হয়ে যায়। সেই কম বেশিটা কিরকম, সেই কম বেশিটাই মিললে আমরা দেখবো যে সবচেয়ে বেশি পরিমাণ বিকর্ষণ হয় লোন পেয়ার গুলোর মধ্যে, তারপর বিকর্ষণ পাওয়া যায় লোন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে, আর সবচেয়ে কম বিকর্ষণ পাওয়া যায় বন্ড পেয়ার গুলোর মধ্যে। ওকে, তাহলে এই কথা আমাদের মনে রাখতে হবে, এলপি বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপর এলপি তারপর হচ্ছে বিপি। ওকে, এই জিনিসটা কি আমাদের মাথায় থাকবে? ওকে, আচ্ছা, এবার তাহলে যদি আমরা এটা প্রয়োগ দেখার চেষ্টা করি, এটা প্রয়োগ কোথায় আছে, তাহলে এইটা দেখো, যে অ্যামোনিয়া অণুর মধ্যে আমরা এই প্রয়োগটা দেখতে পাবো। তো সবার প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যামোনিয়া অণুতে কি সংকরণ হয়? তুমি হাফের সূত্র অ্যাপ্লাই করে দেখো, এখানে আমরা sp3 সংকরণই পাবো। এগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, কিভাবে হচ্ছে আমরা সংকরণ নির্ণয় করতে পারি। আচ্ছা, এবার যদি আমরা এখানে দেখার চেষ্টা করি ইলেকট্রন বিন্যাস করে, খেয়াল করে দেখো, নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণুরই মেনলি সংকরণটা হয়, এগুলো তো আমরা জানি। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে
1s2 2s2 2p3, তাই তো? তার মানে 2p x1 2p y1 2p z1, তাই না? আমরা কি বলতেছি, sp3 সংকরণ হয়। তাহলে দেখো সর্বশেষ শক্তি স্তরের একটা s এবং 3টা p মিলে কি হবে, সংকরিত হবে, তাই না? বলতে পারো ভাই s এর মধ্যে তো 2টা ইলেকট্রন আছে, তাই না? 2টা ইলেকট্রন থাকলে কি সংকরণ হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, হইতে পারে। মনে রাখবো যে অরবিটাল যখন ফাঁকা থাকবে তখন সংকরণ হওয়া কোনোভাবেই সম্ভব না। যদি অরবিটালের মধ্যে একটা বা 2টা ইলেকট্রন থাকে তখন সংকরণ হওয়া সম্ভব। থাকলেই যে সবসময় হবে এরকম না, বাট থাকতে হবে, না থাকলে কিন্তু হবে না। তাহলে আমাদের একটা ইলেকট্রন থাকুক বা 2টা ইলেকট্রন থাকুক সেটা আমাদের মাথায় ব্যথার বিষয় না, আছে কিনা সেটা আমি দেখবো। তাহলে খেয়াল করে দেখো, এরা সবাই এখন সংকরণে পার্টিসিপেট করে এখানে কি করবে, নতুন সংকরিত অরবিটাল তৈরি করবে। এটা তো কোনো পরিবর্তন হবেই না, পরিবর্তন হবে হচ্ছে পরের গুলা। দেখো দ্বিতীয় শক্তি স্তরের প্রথম সংকরিত অরবিটাল কতগুলো ইলেকট্রন আছে, 2টা। খুব গুরুত্ব দিয়ে দেখবো এটা আমরা। দ্বিতীয় সংকরিত অরবিটালে একটা, তৃতীয় সংকরিত অরবিটালে একটা, চতুর্থতে একটা, রাইট? বিষয়টা এরকম। ওকে, তাহলে তুমি যদি এখন এটাকে আঁকার চেষ্টা করো, যদি এখন আঁকার চেষ্টা করো তখন তোমার বিষয়টা কিরকম আসবে দেখি। এই ধরো হচ্ছে আমরা আঁকতেছি, এই ধরো আমাদের সেই 2s, আর এখানে আমাদের কি আছে, p গুলো আছে। এই ধরো আমাদের 2px 2py 2pz, এগুলো তো আমরা একবার দেখছি, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব, এখানে মেনলি সংকরিত অরবিটালটা আঁকবো। সংকরিত অরবিটালটা কিরকম হয়, যেভাবে আঁকতেছিলাম, তাই তো? এরকম বিষয়টা, তাই না? এরকম বিষয়টা। এখন খেয়াল করে দেখি আমাদের যে ইলেকট্রন জোড়গুলা ছিল, এস এর মধ্যে কিন্তু 2টা ইলেকট্রন ছিল, তাই না? রাইট? পি তে কিন্তু একটা একটা করে ইলেকট্রন ছিল। তাহলে দেখো, ধরো আমরা এটাকে চিন্তা করলাম সেই এস থেকে আসা অরবিটাল, চিন্তা করলাম এরকম ভাবে। তার মানে 4টার মধ্যে যে কোনো একটাতে তুমি কি করবা, জোড়া রাখবা, বাকিগুলোতে সিঙ্গেল করে দিবা। ওকে, তাহলে এই হচ্ছে সেই নাইট্রোজেন পরমাণু, রাইট? আচ্ছা, এখন এখানে কি হবে, এখানে হচ্ছে হাইড্রোজেন গুলো যুক্ত হবে। হাইড্রোজেনের শুধুমাত্র এস অরবিটাল এখানে এসে যুক্ত হবে। হাইড্রোজেন অরবিটালে তো আছে একটা, তাই না? এখানে তুমি চিন্তা করতে পারো কে এসে যুক্ত হবে, এখানে যুক্ত হবে হচ্ছে 3টা হাইড্রোজেন পরমাণু, রাইট? তাহলে হাইড্রোজেন পরমাণুগুলো কিভাবে যুক্ত হয় দেখার চেষ্টা করি। দেখো এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এটার আকৃতি দেখার চেষ্টা করি, তাহলে কিরকম হয় খেয়াল করে দেখো। এই যে আমাদের মাঝখানে সেই নাইট্রোজেন পরমাণুটা আছে, তাই না? এবং নাইট্রোজেন পরমাণুর মাথায় কিন্তু অলরেডি 2টা ইলেকট্রন বসে আছে, তাই না? এটা কিন্তু কারোর সাথে বন্ধন তৈরি করে নাই, কারণ অলরেডি সেটা কিন্তু জোড়া হয়ে আছে। জোড়া যতক্ষণ না হবো ততক্ষণ আমি বন্ধন করব। জোড়া থাকলে কি আর বন্ধন করব না? মেনলি যে হচ্ছে আগে থেকে এরকম জোড়া হয়ে থাকে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে মেনলি আমরা বলি হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই লোন পেয়ার ইলেকট্রন, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের সেই লোন পেয়ার ইলেকট্রন। এই যে 2, এটাই হচ্ছে আমাদের সেই লোন পেয়ার ইলেকট্রন। বুঝতে পারলাম? এইবার দেখি পরবর্তীতে কি হয়েছে, 3টা হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে, একটা এখানে, একটা এইখানে, একটা এইখানে, তাই না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো এই যে মধ্যবর্তী যে কোণটা আছে, এই কোণের মানটা কত আসে, তাহলে এখানে বন্ধন কোণের মানটা কত আসবে। এখন এখানে আমরা কি থিওরি অ্যাপ্লাই করতে পারি, তাই না? এখানে কত আসতে পারে দেখো, খেয়াল করে দেখো, আমরা যখন আগে sp3 পড়ছিলাম সেখানে বন্ধন কোণটা সবসময় কত পেয়েছিলাম, 109.5, তাই না? কারণ তুমি যদি চিন্তা করে দেখো, আমি যদি একদম তোমাকে শুরু থেকে ঘুরে আনি, দেখো এখানে আমাদের বন্ধন কোণটা 109.5 ছিল। কেন? কারণ এখানে সবাই কিন্তু আমাদের বন্ড পেয়ার ছিল, কোনো লোন পেয়ার ছিল না। বন্ড পেয়ার সুষমভাবে বিকর্ষণ করে সমান কৌণিক দূরত্বে অবস্থান করে। বাট এখন সমস্যাটা কি চলে আসছে, এখন সমস্যা হচ্ছে এখানে একটা লোন পেয়ার চলে আসছে। দেখো এখানে কিন্তু একটা লোন পেয়ার এখানে চলে আসছে। এই লোন পেয়ার গুলো কিন্তু এখন বন্ড পেয়ারকে বিকর্ষণ করবে বেশি মানে। কেন? কারণ দেখো আমাদের VSEPR থিওরি, তাই না? আমাদের VSEPR তত্ত্ব, দেখো লোন পেয়ার থাকলে সেটা কিন্তু বন্ড পেয়ারের নিজেদের মধ্যে বিকর্ষণের তুলনায় বেশি বিকর্ষণ করে।
লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণটা বন্ড পেয়ারের তুলনায় বেশি হয়। যার ফলে তুমি যদি এখন এখানে একটু চিন্তা করে দেখো যে এখানে যে ইলেকট্রনিক জোটটা আছে, হ্যাঁ, এই যে বন্ড পেয়ার আর এই যে বন্ড পেয়ার, ওরা নিজেদের মধ্যে যে বিকর্ষণ করে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে, এই লোন পেয়ার এসে তাদেরকে অনেক বেশি বিকর্ষণ করবে। হ্যাঁ, এই লোন পেয়ার গুলো হচ্ছে এদেরকে অনেক বেশি বিকর্ষণ করে, অনেক বেশি বিকর্ষণ করে এদেরকে চাপ দিয়ে আবার আগের জায়গায় বা আরো কাছাকাছি নিয়ে আসে। খেয়াল করে দেখো, এই ধরো বন্ড পেয়ার আর এই ধরো আমাদের এই হাতটা হচ্ছে বন্ড পেয়ার। আমরা নিজেদের মধ্যে বিকর্ষণ করে দূরে যাইতে চাই, সমান দূরত্বে যাইতে চাই, বাট উপর থেকে লোন পেয়ার এসে আমাদের চাপ দিয়ে আবার কাছাকাছি নিয়ে আসে, তাই না? রাইট, কাছাকাছি নিয়ে আসে। আমি আগে ছিলাম এরকম, এখন হয়ে গেছে এরকম, তাহলে বন্ধন কোণটা কমে গেছে না? তার মানে লোন পেয়ার থাকলে সে কিন্তু বন্ড পেয়ার গুলোকে চাপ দিয়ে বন্ধন জোরকে মানে বন্ধন কোণকে কি করে ফেলতে পারে, কমায় ফেলতে পারে। সে কমানো মানটা কত হয়? 107 ডিগ্রি। ওকে, 107 ডিগ্রি। তাহলে এখানে অন্তর্ভুক্ত কোণটা হবে 107 ডিগ্রি। তাহলে যদি কঠিন লাগে জাস্ট মনে রাখবো যে VSEPR তথ্য মতে যখনই লোন পেয়ার চলে আসবে সে কিন্তু বন্ড পেয়ারকে বেশি বেশি বিকর্ষণ করে, যার ফলে বন্ড পেয়ার গুলোর নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত কোণের মানটা কমে যায়। একটু জানলে চলছে। এবার যদি আমরা এটা শেপ দেখার চেষ্টা করি, আকৃতি দেখার চেষ্টা করি, তাহলে কিরকম হয় আকৃতি? এটা আকৃতি হচ্ছে মেনলি বিকৃত চতুস্তলক। হ্যাঁ, বিকৃত চতুস্তলক। এখন বিষয়টা হচ্ছে আমি কেন এটাকে বিকৃত চতুস্তলক বলতেছি, কারণ দেখার চেষ্টা করি আমরা যখন চতুস্তলকের ছবিটা দেখছিলাম, হ্যাঁ, এই ছবিটা দেখো, এই চতুস্তলকের সেন্টারে কিন্তু আমাদের কার্বন পরমাণুটা বসেছিল, তাই না? বাট এখানে সেরকম হবে না। এখানে মেইনলি যে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন সেটা হচ্ছে মাথায় বসে থাকবে। মাথায় হচ্ছে এখন নাইট্রোজেন বসে থাকবে, 3 হাতে 3টা হাইড্রোজেন থাকবে, মাঝে কেউ থাকবে না, তাই না? চতুস্তলক যেরকম ছিল মাঝে একটা কেন্দ্রীয় পরমাণু, 4 মাথায় 4টা হাইড্রোজেন, এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন নাইট্রোজেনটা চলে গেছে এক মাথায়, বাকি 3টা হাইড্রোজেন 3 মাথায়, তাই না? তাহলে চতুস্তলকের শেপটা কি সেরকম থাকলো না? অন্যরকম হয়ে গেল না? এই জন্য এটাকে আমরা কি বলি? বিকৃত চতুস্তলক বলি। এটা অপরেটার নাম কি? ত্রিকোণাকার পিরামিড। নর্মালি পিরামিডের বেসটা কিরকম হয়? এরকম 4 কোণা হয়, তাই না? 4 কোণা মাথায় আমরা এরকম 4টা ট্রায়াঙ্গেল বসাই, যার ফলে একটা পিরামিড তৈরি হয়। বাট এখানে আমাদের বেসটা কি 4 কোণা আছে? বেসটা কিন্তু 4 কোণা না, বেসটা এখানে হচ্ছে 3 কোণা, তাই না? দেখো ভূমিটা হচ্ছে এখানে 3 কোণা, তার মানে ত্রিকোণাকার হয়ে গেল, তাই না? তাহলে এখন তাহলে শেপটার নাম কি হয়ে যেতে পারে? ত্রিকোণাকার পিরামিড। তোমরা কি বিষয়গুলো বুঝতে পারছো? যদি কঠিন লাগে জাস্ট তোমরা এই নামটা মনে রাখো, মুখস্থ করে রাখো। তাহলে এই শেপটাকে আমরা কি বলতে পারি? ত্রিকোণাকার পিরামিড। হ্যাঁ, ত্রিকোণাকার পিরামিড। ওকে, যেটা ইচ্ছা বলো, কোনো সমস্যা নেই, বিকৃত চতুস্তলক বা ত্রিকোণাকার পিরামিড গেল। তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। খুব কমনলি হচ্ছে পরীক্ষায় দেয়। আচ্ছা, এরপর আসা হচ্ছে এই ব্যাখ্যাটা যে NH3 এর বন্ধন কোণ 107 ডিগ্রি হলেও NF3 এটার বন্ধন কোণ 102.5 ডিগ্রি কেন হয়, বা 102 ডিগ্রি 29 মিনিট কেন হয়? আচ্ছা, এটা কিন্তু পুরো ব্যাখ্যাটাই মেনলি আমরা তড়িৎ ঋণাত্মকতা দিয়ে বুঝতে পারি, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মকতা। এখন খেয়াল করে দেখো আমাদের এখানে জিনিসটা কিরকম ছিল, এরকম ছিল, আর ওইখানে কিরকম দেখো NF3 এর মধ্যে এরকম। তো তুমি যদি চাও এখানে সংকরণটা বের করে দেখতে পারো, দুইটারই আমাদের sp3 হয়, তাই না? আকৃতি কিরকম হবে? দুইটারই আমাদের কি আসবে? ত্রিকোণাকার পিরামিড আসবে, তাই না? শুধুমাত্র বন্ধন কোণটা পার্থক্য হয়। অবশ্যই মনে রাখবো যে আকৃতি পরিবর্তনের জন্য লোন পেয়ারের পার্থক্য দরকার, লোন পেয়ারের পরিবর্তন দরকার, বাট বন্ধন কোণে পরিবর্তনের জন্য কিন্তু অনেকগুলো ফ্যাক্টর এখানে দায়ী হইতে পারে, ঠিক আছে? এখানে তড়িৎ ঋণাত্মকতার প্রভাব থাকতে পারে, লোন পেয়ারে তো অবশ্যই প্রভাব আছে, তাই না? সেটা তো আর বলার দরকারই নাই, রাইট? তাহলে খেয়াল করে দেখো এখানে NH3 এর মাথায় একটা লোন পেয়ার, আবার NF3 এর মাথায় কিন্তু একটা লোন পেয়ার। তাহলে NH3 যে আকৃতি হবে ত্রিকোণাকার পিরামিড, NF3 এর কিন্তু একই আকৃতি হয়, ত্রিকোণাকার পিরামিড। বুঝতে পারলাম তো? বাট বন্ধন কোণ কিন্তু আলাদা আলাদা। তাহলে বিষয়টা কি হলো? দুইটার সংকরণ একই রকম sp3, দুটার আকৃতি একই রকম ত্রিকোণাকার পিরামিড, বাট বন্ধন কোণটা ভিন্ন ভিন্ন। প্রশ্ন হচ্ছে কেন? দেখার চেষ্টা করি। তুমি যদি এখন নাইট্রোজেনের এখানে তড়িৎ ঋণাত্মকতা দেখার চেষ্টা করো, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা আসা হচ্ছে 3, হ্যাঁ, আর হাইড্রোজেনের কত বলতো? 2.1।
তাহলে বলো এখানে কে বেশি তড়িৎ ঋণাত্মক? নিশ্চয়ই নাইট্রোজেন। তো নাইট্রোজেন কি করবে, এই হাইড্রোজেন থেকে বন্ধন জোড়কে নিজের কাছে টান দিবে, বন্ধন জোড়কে নিজের কাছে নিয়ে যাবে, রাইট? আর এখানে কি হয় দেখো, নাইট্রোজেনের তো আমাদের সেই 3, ঠিক আছে, বাট ফ্লোরিনের কিন্তু 4। তাহলে এই দুটার মধ্যে এখন কে বেশি তড়িৎ ঋণাত্মক হয়ে গেল? নিশ্চয়ই ফ্লোরিন। ফ্লোরিন কি করবে, এই বন্ধন জোড়ের ইলেকট্রন গুলোকে নিজেদের দিকে টান দিবে। বুঝতে পারছো এরকম বিষয়টা, নিজেদের দিকে টান দিবে। তাহলে এখন যদি আমরা বন্ড পেয়ারের দিকে খেয়াল করে দেখি, কোথায় বন্ড পেয়ার গুলো কাছাকাছি চলে আসবে? নিশ্চয়ই এই কেসে, তাই না? আমি যতই কেন্দ্রের দিকে যাইতে থাকবো ইলেকট্রন গুলোকে কাছাকাছি নিয়ে আসবো। ইলেকট্রন কাছাকাছি গেলে কি করবে? বিকর্ষণ করবে, রাইট? তার মানে এখানে কিন্তু বিকর্ষণের মানটা অনেক বেশি হয়। তাহলে এখানে বন্ড পেয়ার গুলো যেহেতু কাছাকাছি আসলো, তাই এখানে বন্ড পেয়ারের বিকর্ষণটা অনেক বেশি হবে, এখানে কিন্তু কম হবে, রাইট? তাহলে এখানে দেখো একটা যুক্তি কি হলো, একটা যুক্তি আমি এভাবে লিখতে পারি যে এই কেসে আমাদের বন্ড পেয়ারের বিকর্ষণটা বেশি হবে, এই কেসে কিন্তু কম হবে, রাইট? তাহলে এটা কিন্তু একটা যুক্তি, যেখানে বন্ড পেয়ার গুলো বেশি বিকর্ষণ করছে, তাই এখানে কিন্তু সেটা দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। দূরে চলে যাওয়া মানে কি, বন্ধন কোণটা বেশি। এখানে কিন্তু সেই জিনিসটা হবে না, এখানে কিন্তু সেই জিনিসটা হয় না, কারণ দূরে দূরে আছে, বেশি বেশি বিকর্ষণ করবে না, যার ফলে এরা কিন্তু কাছাকাছি থাকতে পারবে। হ্যাঁ, মানে এই বন্ধনগুলো নাকি কাছাকাছি থাকবে, কারণ বিকর্ষণ করে নাই, দূরে ঠেলানোর মতো কোনো বল নাই। তাহলে এই বন্ধন কোণটা কিন্তু কম হয়। তাহলে এটা একটা ব্যাখ্যা গেল। আর কি ব্যাখ্যা হইতে পারে, তুমি এখানে লোন পেয়ার দিয়ে চিন্তা করতে পারো, ঠিক আছে? মনে রাখবো, বন্ড পেয়ার গুলো যত দূরে, কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন ঘনত্ব তত কম। ওকে, কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন ঘনত্ব যত কম, সে হচ্ছে বন্ড পেয়ার গুলোকে তত বেশি বিকর্ষণ করতে পারে। বুঝতে পারছো? তার মানে এখানে যে পরিমাণ বিকর্ষণ হবে, এখানে কিন্তু বিকর্ষণের মানটা অনেক বেশি হবে। বুঝতে পারলাম? এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে, এই প্রপার্টিটা মনে রাখতে হবে যে বন্ধন জোড়ের ইলেকট্রনটা যত বেশি প্রান্তীয় পরমাণুর দিকে যায়, কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন ঘনত্ব তত কমে যায়, যার ফলে দেখা যায় কি, লোন পেয়ার গুলো এই বন্ড পেয়ার গুলোকে তত বেশি বিকর্ষণ করতে পারে। ওকে, তার মানে ইলেকট্রন যখন কেন্দ্রের দিকে যাবে, তখন এই বিকর্ষণের মানটা তুলনামূলক কম হয়, বাট ইলেকট্রন যখন প্রান্তের দিকে যাবে, তখন এই বিকর্ষণের মানটা তুলনামূলক বেশি হয়। তাইলে দেখো এখানে যে লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণটা, সেটা কিন্তু ওর লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণের তুলনায় কম, রাইট? তো যেহেতু এখানে লোন পেয়ার গুলো বেশি বেশি চাপ দিচ্ছে, তার মানে অন্তর্ভুক্ত কোণ কিন্তু বেশি কাছাকাছি চলে আসবে। এই জন্য দেখো এটার অন্তর্ভুক্ত কোণটা কিন্তু ছোট, আর এটা অন্তর্ভুক্ত কোণটা বড়। ওকে, তাহলে বিষয়টাই বুঝতে পারলাম না? আমি আরেকবার একটু ওভারভিউ করে দিই, তাহলে একটু বেটার হয়। এখানে বিপি বিকর্ষণ বেশি, যার ফলে আর বিকর্ষণ করে দূরে চলে যায়, বন্ধন কোণের মানটা বড় আসে। এখানে এলপিবিপি বিকর্ষণ বেশি, যার ফলে এখানে লোন পেয়ার গুলো হচ্ছে বন্ধন জোড়কে বেশি বিকর্ষণ করে, যার ফলে বন্ধন জোড় গুলো কাছাকাছি চলে আসে, বন্ধন কোণটা ছোট আসে। তাহলে আমার মনে হয় যে এই দুটা পয়েন্ট দিয়ে যদি আমরা ব্যাখ্যাটা করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ফুল মার্কটা দিয়ে দিবে। গেল? আচ্ছা, পরে আমরা আসি। এরপরে দেখো কি বলছে যে NH3 এর বন্ধন কোণটা এরকম হইলো PH3 বা ফসফিনের বন্ধন কোণটা 94 কেন হয়, তাই না? আবার সেম কথা, দুটার মধ্যে সংকরণ হয় sp3, দুটার মধ্যে দেখো একটা একটা করে লোন পেয়ার আছে, যার ফলে কি হয়, দুটাই হচ্ছে ত্রিকোণাকার পিরামিড হয়, তাই না? তাও এখানে বন্ধন কোণে কেন পার্থক্য আছে? এখন কিন্তু এই জিনিসটা তোমরা নিজেরাই সমাধান করতে পারবা না ভাই? এখন কিন্তু সমাধান কোনো বেশি বিষয় না, আমরা সুন্দর মতো জিনিসটা আঁকবো। আগে ত্রিকোণাকার পিরামিড হবে, যেহেতু লোন পেয়ার দুইখানে কয়টা করে আছে, একটা করে আছে, তাই না? রাইট? আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের সেই লোন পেয়ারটা আছে এখানে। এবার দেখার চেষ্টা করি, খেয়াল করে দেখো, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3, আর হাইড্রোজেনের হচ্ছে 2.1। এখানে ফসফরাসের হচ্ছে 2.1, হাইড্রোজেনের হচ্ছে 2.1, তাই না? তাহলে খেয়াল করে দেখো, যেহেতু নাইট্রোজেন হচ্ছে হাইড্রোজেন থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, সে কি করবে, এই বন্ধন থেকে ইলেকট্রন গুলো নিচের দিকে টান দিবে, তাই না? বাট এখানে দেখো দুইটা তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সেম চলে আসছে, তার মানে বন্ধন জোড়ে ইলেকট্রন কিন্তু এখন দুটো পরমাণু মধ্যবর্তী জায়গায় থাকবে আর কি, মানে ফসফরাসের দিকে বেশি যাবে না, মধ্যবর্তী জায়গায় থাকবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো তুলনামূলক ভাবে এখন কোথায় হচ্ছে বিপি বিকর্ষণটা বেশি হবে বলতো? তুলনামূলক ভাবে যত তারা কাছাকাছি থাকবে তত বেশি বিকর্ষণ। দেখো এখানে কিন্তু তারা কেন্দ্রীয় পরমাণুর কাছে চলে গেছে, মানে তাদের মধ্যবর্তী এখন দূরত্ব কম।
এখানে কিন্তু দেখো কেন্দ্রীয় পরমাণু থেকে তুলনামূলক একটু দূরেই আছে, তাই না, মাঝামাঝি জায়গায়। এখানে একদম কাছে চলে গেছে, এখানে যায় নাই, তাই না? তাহলে দূরত্ব কোথায় কম? নিশ্চয়ই এখানে কম। যেখানে দূরত্ব কম সেখানে কিন্তু আমাদের বিপি বিকর্ষণ বেশি। ওকে, তাহলে এখানে কিন্তু বিপি বিকর্ষণ বেশি আসবে। তাহলে বন্ড পেয়ার বিকর্ষণ করে মধ্যবর্তী কৌণিক দূরত্বটাকে বাড়ায় দেয়। এই জন্য এখানে ওর কৌণিক দূরত্ব বেশি, ওর কিন্তু কম হয়। লোন পেয়ার দিয়ে চিন্তা করে দেখি, যেটা আমরা বলছিলাম, লোন পেয়ার কি দেখবে, আমাদের কোন বন্ড পেয়ার গুলো দূরে আছে তুলনামূলক ভাবে, যে দূরে আছে আমি তাকে বেশি বিকর্ষণ করব। এখানে কিন্তু কাছাকাছি আসছে, সো এখানে বিকর্ষণের মানটা কিন্তু কম হয়। বাট এখানে দেখো ওর তুলনায় কিন্তু এটা দূরে দূরে আছে, তাই না, যার ফলে এখানে বিকর্ষণের মানটা বেশি হয়। খেয়াল করে দেখো, এখানে কিন্তু অনেক কাছে ছিল, আর এখানে কিন্তু অত কাছে নেই, মাঝামাঝি জায়গায় আছে। তাহলে তুলনামূলক ভাবে দূরে আছে না কেন্দ্রীয় পরমাণু থেকে? যেহেতু এটা তুলনামূলক ভাবে কেন্দ্রীয় পরমাণু থেকে দূরে আছে, তাই এখানে বিকর্ষণের মানটা কিন্তু বেশি হয়। ওকে, আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমাদের লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণের মানটা কম হবে, আর এখানে হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার মানটা মানে বিকর্ষণের মানটা বেশি হয়। ওকে, যেহেতু এখানে বেশি, তাহলে বুঝতেই পারতেছি বন্ধন জোড়গুলোকে চাপ দিয়ে আমি কাছাকাছি নিয়ে আসবো, যার ফলে বন্ধন কোণটা এখানে ছোট আসে। ওকে, তাহলে বিষয়গুলোকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, আশা করি আমরা এই বিষয়গুলা বুঝতে পারলাম। আচ্ছা, এবার তুমি কিন্তু একটু কনফিউজড হইতে পারো যে ভাই আমি হচ্ছে যেই ব্যাখ্যা দিয়ে এটা বুঝলাম, সিমিলার ব্যাখ্যা দিয়ে এটা বুঝলাম, কোনো সমস্যা নাই। বাট আমি যদি এখন এই NF3 আর PH3 এর মধ্যে এই ব্যাখ্যা দিয়ে তুলনা করতে চাই, তাহলে কিন্তু আর মিলবে না, তাহলে উল্টা আসে, রাইট? দেখো বিষয়টা কিরকম, NH3 আর NF3 যেরকম ব্যাখ্যা পড়লাম, NH3 PH3 একই রকম ব্যাখ্যা পড়লাম, তাই না? বাট তুমি যদি এখানে NF3 আর এখানে PH3 তুলনা করতে যাও, এই ব্যাখ্যা দিয়ে জিনিসটা আর মিলবে না। কেন এই জিনিসটা মিলে না? আসলে দেখো ওরা কিন্তু মানে এই জিনিসটা প্রকৃতিতে র্যান্ডমলি হয়, বুঝছো? কেমিস্ট্রিতে আমরা যত রকমের ঘটনা দেখি, স্পেশালি ফিজিক্যাল কেমিস্ট্রিতে, প্রত্যেকটা ঘটনা হচ্ছে র্যান্ডমলি হয়। আমরা এই র্যান্ডম ঘটনাগুলোকে কিছু সূত্র এবং কিছু ফর্মুলার মাধ্যমে পড়ার চেষ্টা করি, হ্যাঁ, রাইট? তো দেখো মেনলি NF3 এর সাথে NH3 ব্যাখ্যাটা লজিক্যাল, PH3 এর সাথে NH3 ব্যাখ্যাটা লজিক্যাল, এই জন্য এই দুটো কিন্তু আমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। NF3 এর সাথে PH3 ব্যাখ্যাটা কিন্তু লজিক্যাল না, এই জন্য আমাদের বইয়ে আলোচনা করা হয় নাই। এটাই হচ্ছে সবচেয়ে স্ট্রং ব্যাখ্যা, এছাড়া আসলে তেমন কিছু বলা সম্ভব না, তাই না? আচ্ছা, গেল, তাহলে এই গেল হচ্ছে আমাদের বিষয়টা। দেখি পরবর্তীতে কি আছে। দেখো এখন আমরা আরো কিছু স্পেশাল কেসের মধ্যে চলে যাচ্ছি। এবার হচ্ছে পানি, পানি H2O। এখন পানির মধ্যে কিরকম সংকরণ হয়, তুমি হাফের সূত্র অ্যাপ্লাই করো, এখানে তুমি sp3 সংকরণটা পাবা, তাই না? তাহলে খেয়াল করে দেখো, এখানে পানিতে কি আছে, কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, অক্সিজেন 8টা ইলেকট্রন, সো 1s2 2s2 আচ্ছা 2p4, তাই তো? তার মানে 2px2 2py1 2pz1। হ্যাঁ, সরাসরি লিখলে আবার অনেকে বোঝে না, তাহলে তাদের জন্য একটু বক্স করে লিখে দিচ্ছি। এই ধরো আমাদের পি এর 3টা অরবিটাল, 1 2 3, এই যে 4 নম্বর ইলেকট্রন, তাহলে 2px2 2py1 2pz1। বুঝতে পারছো বিষয়টা? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইলো। এবার আসো হচ্ছে এখানে সংকরণটা কি হবে, বলে ফেলছি sp3, তার মানে এখানে s এবং 3টা p এরা হচ্ছে মিলিত হবে, তাই না? এরা হচ্ছে এখানে মিলিত হয়, এরা এখানে মিলিত হয়ে তৈরি করে হচ্ছে sp3 সংকরণ, তাই না? তাহলে এখন বলো সংকরণ হলে আসলে কিরকম দেখা যেতে পারে। খেয়াল করে দেখো, এখানে হচ্ছে 1s2 চেঞ্জ করব না, পরেগুলোকে আমি মেনলি চেঞ্জ করব, তাই তো? তাহলে 2s2 হয়ে যাবে 2 psi 1 2, প্রথম সংকরিত অরবিটালে 2টা ইলেকট্রন। 2px2 হয়ে যাবে 2 psi 2 2, দ্বিতীয় সংকরিত অরবিটালে 2টা ইলেকট্রন। পরেরটা হয়ে যাবে 2 psi 3 1, আর সেটা হয়ে যাবে হচ্ছে 2 psi 4 1, তাই না? রাইট? তাহলে বলো এখানে কতগুলো লোন পেয়ার আসলো, এখানে কিন্তু 2টা লোন পেয়ার আসলো। এটা হচ্ছে একটা লোন পেয়ার, এটা হচ্ছে একটা লোন পেয়ার, রাইট? 2টা লোন পেয়ার আসলো, বুঝতে পারছি তো? আচ্ছা, এখন যদি আমি এদেরকে শেপ মানে একে দেখানোর চেষ্টা করি, তাহলে কিরকম হয় দেখার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের সেই 2s, আর এই হচ্ছে আমাদের সেই 2p, এটা 2px 2py এবং এটা হচ্ছে সেই 2pz, তাই না? এরা হচ্ছে সংকরণে পার্টিসিপেট করে
sp3 সংকরণ পার্টিসিপেট করলে কিরকম হয় আগের মতোই চিন্তা করো, এই 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 রাইট, এরকম বিষয়টা। ইলেকট্রন গুলো বসাই, এখানে কি ছিল, এস একটা জোড়া ছিল আর পি এক্স একটা জোড়া ছিল, তাই না? বাকিগুলাতে কিন্তু সিঙ্গেল করে ইলেকট্রন ধরলাম। তাহলে এখান থেকে আমরা চারটা থেকে যে কোনো দুইটা এরকম জোড়া বানাই দিব। হ্যাঁ, যে কোনো দুইটা এরকম আমি জোড়া বানিয়ে দিতে পারি, আর বাকিগুলোতে সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন বসাই দিব। তাহলে এই হয়ে গেল সেই অক্সিজেন পরমাণু, রাইট। এখন অক্সিজেনের সাথে কে যুক্ত হবে? নিশ্চয়ই হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে সেই কাজটা এখানে করে দিই। তাহলে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে এখন দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, তাই তো? আচ্ছা, হাইড্রোজেন যুক্ত হলে জিনিসটা দেখতে কিরকম হয়, যে এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন। মানে তুমি যদি এখন ইকুইভ্যালেন্ট বা সমতল আকারে লেখো, এই যে অক্সিজেন, এই যে একটা হাইড্রোজেন আর এই যে একটা হাইড্রোজেন, তাই না? দুইটা হাইড্রোজেন, রাইট। আর এই দুটো কিন্তু এখন কি আছে, লোন পেয়ার। তাহলে এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার। ওকে, বিষয়টা বুঝলাম। এখন আমাকে বলো এখানে বন্ধন কোণটা কত আসবে? বন্ধন কোণ HOH, তাই তো? HOH, এই কোণটার মানটা আসলে কত আসে? দেখো আমরা CH4 এ কি দেখছিলাম, সবগুলা বন্ড পেয়ার তাই সমান কৌণিক দূরত্ব 109.5। NH3 তে কি দেখলাম, একটা লোন পেয়ার তাই বন্ধন কোণটা কমে গেছে, কমে হয়েছে 107। খেয়াল করে দেখো পানিতে কিন্তু দুইটা লোন পেয়ার আছে। পানিতে কিন্তু দুইটা লোন পেয়ার আছে, তার মানে এই লোন পেয়ার গুলো কিন্তু এখন নিজেদের মধ্যে অনেক বেশি বিকর্ষণ করবে, তাই না? নিজেদের মধ্যে এখন অনেক বেশি বিকর্ষণ করবে। খেয়াল করে দেখো আমাদের NH3 এর মধ্যে কি কাহিনী হচ্ছিল, বন্ড পেয়ার গুলোকে বিকর্ষণ করতেছিল, সমস্যা নাই। লোন পেয়ার কি করবে, বন্ড পেয়ারকে আবার বিকর্ষণ করা শুরু করে, রাইট। যার ফলে বন্ড পেয়ার গুলো কি করবে, বিকর্ষণ বল লাভ করে একটু চেপে যাবে, রাইট। চেপে গেলে বন্ধন কোণটা কমে যায়। বুঝতে পারছি তো বিষয়টা? তাহলে এখানে তুমি সিমিলার ভাবে চিন্তা করে দেখো, এখানেও কিন্তু একই কাজ হয়। এখানে কিন্তু আমাদের একই কাজ হয়। এই যে লোন পেয়ার গুলো আছে, লোন পেয়ার গুলো হচ্ছে বন্ড পেয়ারকে বিকর্ষণ করবে। ওকে, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে লোন পেয়ার বন্ড পেয়ারকে বিকর্ষণ করতে 107 বানায়। বাট খেয়াল করে দেখো এখানে লোন পেয়ার গুলো কিন্তু নিজেদের মধ্যে আবার বিকর্ষণ করে, তাই না? তাহলে লোন পেয়ার গুলো বিকর্ষণ করে দূরে চলে যায়, এরা আবার বিকর্ষণ করে এই বন্ধটাকে অনেক বেশি ছোট করে ফেলে। কত ছোট করে ফেলে বা ছোট করে কত বানায়? 104.5, রাইট। এটা মোটামুটি আসলে তোমার 104°28 বা 29 মিনিট। হ্যাঁ, 28 বা 29 মিনিট, এটা মনে হয় 29 মিনিট আসে। লেখো, কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা লেখো। বুঝতে পারছো বিষয়টা? তার মানে এখানে লোন পেয়ার বিকর্ষণ কাজ করে, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ কাজ করে, বন্ড পেয়ার বিকর্ষণ কাজ করে। যেহেতু সবচেয়ে বেশি হচ্ছে লোন পেয়ার বিকর্ষণ, তাই এই বন্ধন কোণের মানটা 107 থেকেও কমে যায়। কমে কত হয়? 104.5 ডিগ্রি। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? ক্লিয়ার? এবার আকৃতিতে, শেপ, আকৃতি। এখন এটার আকৃতি বোঝা কিন্তু খুবই ইজি। কিরকম? তুমি যদি চিন্তা করে দেখো, এটা কিন্তু অনেকটা ভি লেটারের মতো হয়ে গেছে, তাই না? এরকম ভি লেটারের মতো হয়ে গেছে না? আমি এটা বলবো যে এটা আকৃতি হচ্ছে ভি অক্ষরের ন্যায়, ভি অক্ষরের মতো। শেষ। বুঝতে পারলাম? তাহলে আশা করি আমরা প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা বুঝলাম। চলে আসো একই রকম ব্যাখ্যা, যে এখানে H2O এর বন্ধন কোণ হচ্ছে 104°28 মিনিট। হ্যাঁ, এখানে মনে হয় 29 লিখছিলাম, এটা তাহলে কত হবে? 28 হবে। লিখে দিই আমি, হ্যাঁ, কোনো সমস্যা নেই, যদিও এটার জন্য আসলে খুব একটা কিছু বলবে না। তাহলে দেখো H2O এর বন্ধন কোণটা হচ্ছে 104°28 মিনিট, বাট H2S এর বন্ধন কোণটা হচ্ছে 92 ডিগ্রি। এরকম হয় কেন? তাহলে ব্যাখ্যা কিন্তু একই রকম। আগে দেখো আমরা আঁকার চেষ্টা করি। এই দেখো আমাদের সেই অক্সিজেন, এখানে আমাদের সেই দুইটা হাইড্রোজেন, তাই না? যে ভি অক্ষরের মতো। কেন হইলো? লোন পেয়ার সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, একটা থেকে দুইটা হয়ে গেছে। তুমি এখানে H2S আঁকার চেষ্টা করো, এটা কিরকম হবে? ভি অক্ষরের মতোই হবে। কারণ কি? এটা পানির মতোই দুইটা লোন পেয়ার বিয়ার করতেছে, তাই না? আচ্ছা, এখানে দেখার চেষ্টা করি কি হয়। খেয়াল করে দেখো, এখানে হচ্ছে দুইটা লোন পেয়ার আছে, এদের মধ্যে বিকর্ষণ হয়। এখানেও দুইটা লোন পেয়ার আছে, এদের মধ্যে বিকর্ষণ হয়। বুঝতে পারছো? এখানে বিকর্ষণের মানটা আসলে খুব একটা উল্লেখযোগ্য না। মেনলি আমরা এলপিবিপি আর বিপিবিপি দেখি, তাই না বিষয়টা? আচ্ছা, এবার আমরা দেখার চেষ্টা করি কার তড়িৎ ঋণাত্মকতার মানটা আসলে কত। দেখো অক্সিজেন, এটার মানটা হয় হচ্ছে মোটামুটি কত? 3.5,
তাই না? এটা হচ্ছে আমাদের 2.1। সালফার, আমি যদি ভুল না হই এই মানটা হবে হচ্ছে 3, হ্যাঁ 3.1 হয় মোস্ট প্রবাবলি, ওটা দেখে নিও। হ্যাঁ এটা মনে হয় 3 হবে, তোমরা একটু দেখে নিতে পারো। আর এটা হবে হচ্ছে মেনলি 2.1, রাইট? আচ্ছা সমস্যা নাই। তাহলে এই হচ্ছে আমাদের সেই জিনিসগুলা। খেয়াল করে দেখো, অক্সিজেন হচ্ছে হাইড্রোজেনের তুলনায় বেশি তড়িৎ ঋণাত্মক, তার মানে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টান দিবে। সালফারও কিন্তু হাইড্রোজেনের তুলনায় বেশি তড়িৎ ঋণাত্মক, তার মানে ও হচ্ছে নিজের দিকে ইলেকট্রন গুলোকে টান দিবে, রাইট? এখন বিষয়টা হচ্ছে দুই ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, কেন্দ্রীয় পরমাণুর দিকে ইলেকট্রন যাচ্ছে, বাট কোথায় বেশি যাবে বলতো? অক্সিজেনের দিকে বেশি যাবে সালফারের তুলনায়। কেন? কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সালফার থেকে বেশি। তোমার যদি মানগুলো মনে না থাকে যে 3.5 বা 3.0 বা যেটাই হোক না কেন, তাহলে তুমি কি করবা? ওই যে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম দিয়ে এক্সপ্লেন করে দিবা, ঠিক আছে? আমরা কিন্তু জানি 9-10 বেসিক থেকে উপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে, তাই না? তাহলে অক্সিজেন উপরে সালফার নিচে, তাহলে সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম। অক্সিজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, ও কি করবে? হাইড্রোজেন থেকে বেশি বেশি নিজের দিকে ইলেকট্রন টান দিবে। তার মানে এই ইলেকট্রন হচ্ছে এখন অক্সিজেনের দিকে বেশি বেশি যাবে, বুঝছো? বেশি বেশি যাবে। বাট এখানে কিন্তু কম কম যায়, বুঝছো? এখানে কিন্তু মোটামুটি কম কম যায়, অল্প অল্প যায়, যাবে বাট অল্প যাবে আর কি। তাহলে খেয়াল করে দেখো, আলটিমেটলি কোথায় আমাদের এই বন্ধন জোড়ে ইলেকট্রন গুলো কাছাকাছি আসলো? নিশ্চয় অক্সিজেনের কাছে, অক্সিজেনের ক্ষেত্রে আর কি, তাই না? সালফারে কিন্তু অত ভিতরে যাইতে পারে নাই, তাহলে একটু দূরে আছে মোটামুটি। বাট অক্সিজেনের ক্ষেত্রে অনেক বেশি ভিতরে চলে গেছে, তার মানে কাছাকাছি চলে আসছে। অর্থাৎ অতএব এখানে কিন্তু বন্ড পেয়ার গুলো অনেক কাছাকাছি অবস্থান করতেছে, তাই না? যার ফলে এদের মধ্যে বিকর্ষণটা অনেক বেশি হবে, রাইট? তো বিকর্ষণ বেশি হলে মানে কি, তারা এরকম বিকর্ষণ করে দূরে চলে যাবে, বন্ধন কোণটার মানটা কিন্তু কি হবে? বেশি আসবে। হ্যাঁ, নতুন কোনো ব্যাখ্যা না, আমরা যা ব্যাখ্যা করছি তাই। এখানে কি হচ্ছে দেখো, পরবর্তীতে আমরা যদি এখন লোন পেয়ারের বিষয়টা দেখি, লোন পেয়ারের ক্ষেত্রে কি হবে খেয়াল করে দেখো, যেটা আমরা আগেও পড়ছিলাম, প্রান্তীয় পরমাণুর দিকে যত বেশি ইলেকট্রন তত বেশি বিকর্ষণ। হ্যাঁ, এখানে যেহেতু আমাদের কেন্দ্রের দিকে কম গেছে, তাহলে বলতে পারি প্রান্তের দিকে বেশি আসে না। কেন্দ্রের দিকে যদি কম যায়, প্রান্তের দিকে বেশি থাকবে। তাহলে এখানে মেইনলি প্রান্তের দিকে বেশি বেশি ইলেকট্রন আছে। সো আমি এখানে বলতে পারি কি, এখানে বলা সম্ভব যে আমাদের কি করবে, লোন পেয়ারটা হচ্ছে বন্ড পেয়ারকে এখানে বেশি বেশি বিকর্ষণ করবে। আর এখানে যেহেতু ইলেকট্রন গুলো অত বেশি প্রান্তের দিকে নাই, কেন্দ্রের দিকে চলে আসছে প্রায়, এখানে বলতে পারি এই বিকর্ষণটা মিললে কম হবে, রাইট? সো এখানে যদি আমি লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণটা দেখাইতে চাই, ওর লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণটা কিন্তু কি হচ্ছে? কম হচ্ছে। ওরটা কি হচ্ছে তাহলে? বেশি হচ্ছে। বুঝতে পারলাম? ইজি না? একই জিনিস কিন্তু। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমাদের কিন্তু আর প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই। আকৃতি কিন্তু সেম, লোন পেয়ার চেঞ্জ করতেছি না, বাট বন্ধন কোণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। গেল? আচ্ছা, তাহলে আশা করি এটা আমাদের ক্লিয়ার। চলে আসা হচ্ছে পরবর্তী টাইপে, হ্যাঁ, পরবর্তী সংকরণে, সেটা হচ্ছে আমাদের sp2 সংকরণ। সেটা হচ্ছে sp2 সংকরণ। হ্যাঁ, দেখি এখানে আমাদের কিন্তু একটা এক্সাম্পল আছে, BCl3। তুমি এখানে হাফের সূত্র অ্যাপ্লাই করে দেখো তো মিলে কিনা, দেখার চেষ্টা করি। হাফ ইনটু বোরন হচ্ছে কোথায় আছে? গ্রুপ 3, মানে 3টা ইলেকট্রন। হ্যাঁ, 2s1 2s2 2p1, তাহলে এটা তিনটা ক্লোরিন আছে, তার মানে এটার মান কত আসে? 3 মানে কিন্তু sp2, তার মানে ঠিক আছে। ঠিক তো হবেই ভাই, লিখে দিছি, হবে না? আচ্ছা, দেখার চেষ্টা করি ইলেকট্রন বিন্যাস কিরকম হয়। বোরন দেখো 1s2 2s2 2p1, তাই না? এরকম বিষয়টা 2p1, তার মানে s এর মধ্যে আছে 2টা ইলেকট্রন, আর p এর মধ্যে আছে কয়টা? একটা ইলেকট্রন, রাইট? যোজনী তাহলে 1 বোঝায়, বাট এখানে যোজনী 3, তার মানে এখান থেকে মেইনলি একটা ইলেকট্রন লাভ দিয়ে হচ্ছে p তে চলে যাবে। তখন ইলেকট্রন বিন্যাসটা কি হবে দেখো, 1s2 2s1 2px1 2py1, তাই না? বলতো 2pz এ কি ইলেকট্রন আছে? নাই কিন্তু। যেটা বলছিলাম, খালি অরবিটাল কখনোই হচ্ছে সংকরায়নে পার্টিসিপেট করে না। তাহলে দেখো এখানে একটা s এবং 2টা p, এরাই মেইনলি পার্টিসিপেট করবে, তাই না? এরা হচ্ছে মেইনলি sp2 সংকরিত হয়ে যায়। ওকে, তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে দেখো, জিনিসটা দেখতে হয় এরকম যে 1s2, তারপর হচ্ছে সাইতে চলে যাব আমরা, তাই তো? প্রথম সংকরিত অরবিটাল 2s1 একটা ইলেকট্রন আছে, দ্বিতীয় সংকরিত অরবিটাল 2s2 একটা ইলেকট্রন আছে, তারপর হচ্ছে 2s3 একটা ইলেকট্রন আছে, তাই না?
2pz এ কিন্তু কোনো ইলেকট্রন নাই, লিখলে লেখো, না লিখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। খালি অরবিটাল কখনোই হচ্ছে সংকরায়নে পার্টিসিপেট করবে না। গেল, ঠিক আছে। তাহলে এবার আমরা আসি, আবার সেম জিনিস, এখন কিন্তু কোনো ব্যতিক্রম নাই। হ্যাঁ, এই যে দেখো 2s আমরা দেখছিলাম আর আমরা 2p দেখছিলাম, তাই না? এখানে হচ্ছে 2px আর এখানে হচ্ছে আমাদের 2py। 2pz কিন্তু আছে, বাট সে কিন্তু পার্টিসিপেট করছে না। তাহলে এখানে আলটিমেটলি এটা যদি sp2 সংকরিত হয়, তাহলে বিষয়টা কি দেখতে কিরকম হয়ে যাচ্ছে দেখো, বিষয়টা দেখতে হচ্ছে এরকম হয়ে যায়। এই দেখো, এই যে একটা সংকরিত অরবিটাল, এই যে আরেকটা অরবিটাল, এই যে আরেকটা অরবিটাল, তাই না? আচ্ছা, এখন বলো এখানে কতগুলো করে ইলেকট্রন আছে? এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, তাই না? তাহলে এখানে সবগুলা অরবিটালে কিন্তু একটা করে ইলেকট্রন থাকবে। তাহলে কি আঁকলাম এটা বলো? বোরন আঁকলাম, রাইট? এখন দেখো বোরনের মধ্যে কে যুক্ত হচ্ছে? ক্লোরিন যুক্ত হচ্ছে, যেটা আমরা অলরেডি দেখছি। ক্লোরিনে কিন্তু 3pz এ একটা ইলেকট্রন থাকে, তাই তো? তাহলে এই ক্লোরিন পরমাণুতে 3pz এ কিন্তু একটা ইলেকট্রন থাকবে, সেটা কিন্তু আমরা CCl4 এ দেখে ফেলছি, তাই না? তাহলে এই 3pz দেখতে কিরকম হবে? ডাম্বেলের মতো হবে। তাহলে এখন আমরা কি করব? 3 মাথায় 3টা ডাম্বেল বসাই দিব, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। আচ্ছা, চলো আমরা তাহলে বসানো শুরু করি। আচ্ছা, দেখার চেষ্টা করি। এখানে এখানে কি হচ্ছে? 3টা ক্লোরিন যুক্ত হচ্ছে, তাই তো? 3টা ক্লোরিন যদি যুক্ত হয় তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে? এই দেখো, আমি এখানে একটু দেখাই। এখানে একটা ডাম্বেল, তাই না? এই যে ক্লোরিন, এখানে একটা ডাম্বেল ক্লোরিন, এখানে একটা ডাম্বেল ক্লোরিন। আমরা এটাকে তুমি যদি আঁকতে চাও তাহলে কিরকম ভাবে আঁকবা? বোরন, উপরে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, তাই না? তাহলে শেপটা কিরকম হলো দেখো, এটা ট্রায়াঙ্গেলের মতো হয়ে গেছে না? ট্রায়াঙ্গেল, তার মানে এটার আকৃতি হয় সমতুলীয় ত্রিভুজাকার। হ্যাঁ, আচ্ছা, এটা আমি বলতেছি, সমস্যা নাই। আগে আমরা এটার বন্ধন কোণটা দেখি, ঠিক আছে? যে মধ্যবর্তী কোণের মানটা কত আসে, বন্ধন কোণ। বন্ধন কোণ মানে কি? Cl BCl। তাহলে বলো সেন্টারে মোট কত ডিগ্রি হয়? 360। মোট কতগুলো কোণ আছে এখানে? 3টা। তো 360/3 কত আসবে? 120, তাই না? আর আকৃতি কিরকম হবে অলরেডি বলে ফেলছি, এটা 3 মাথাকে কানেক্ট করে দিলে একটা ত্রিভুজ দেখায়, সো এটা হবে হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। হ্যাঁ, সমতলীয় ত্রিভুজাকার। বুঝতে পারছো বিষয়টা কি ক্লিয়ার? আশা করি এই বিষয়টা আমাদের ক্লিয়ার। এবার আমরা যদি দেখার চেষ্টা করি যে এরপর আমরা কি দেখব, খেয়াল করে দেখো যে এরপর হচ্ছে মেনলি আমরা ইথিন, এই যৌগের সংকরণটা কিরকম হয় সেটা দেখার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আমরা কিন্তু বলছিলাম যে কার্বন কার্বন ডাবল বন্ড হলে কি হয়? ডাবল বন্ড হলে কিন্তু আমাদের sp2 সংকরণ হয়। সেখানে আমরা ওই হাফের সূত্র দিয়ে আর ভেজাল করবো না আর কি। এখন বিষয় হচ্ছে কেন ডাবল বন্ড হলে sp2 হয়? কারণ এখানে কি আছে? একটা সিগমা একটা পাই আছে, তাই না? একটা সিগমা এবং একটা পাই আছে। মেনলি এখানে একটা পাই থাকে, এই যেখানে আমাদের একটা পাই অরবিটাল আছে সেখানে মেনলি আমাদের কি হবে? sp2 সংকরণটা হবে, জৈব যৌগের ক্ষেত্রে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। এবার আমরা একটু এক্সপ্লেনেশন দেখার চেষ্টা করব, ঠিক আছে তো? আচ্ছা, খেয়াল করে দেখি এখানে আমাদের কি আছে? প্রথমে কার্বন পরমাণু, তাই না? দুইটা কার্বনই তো আমাদের সংকরণ হবে, ঠিক আছে? কার্বন ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p2, বা এখানে যোজনী হচ্ছে 4, তার মানে 2s1 2px1 2py1 এবং হচ্ছে 2pz1। ওকে, বিষয়টা বুঝতে পারছি। বাট খেয়াল করে দেখো, আমরা যেমন যখন মিথেন পড়ছিলাম, যখন আমরা হচ্ছে মিথেন পড়ছিলাম একদম শুরুতে, তখন আমরা কি দেখছিলাম? তখন আমরা দেখছিলাম এখানে এস এবং 3টা পি সবাই হচ্ছে সংকরণে পার্টিসিপেট করে। বাট এখানে কিন্তু সেই কাজটা হয় না, এখানে কিন্তু সেই কাজটা হবে না। এখানে কি হবে? একটা এস এবং বাকি 2টা পি হচ্ছে পার্টিসিপেট করবে, ঠিক আছে? একটা এস এবং বাকি 2টা পি এরা হচ্ছে পার্টিসিপেট করবে, ও কিন্তু পার্টিসিপেট করে না। বিষয়টাকে বুঝতে পারলাম? এখানে কিন্তু sp2 সংকরণ হয়, বুঝতে পারলাম? এই জন্য তার মানে আমি যে কথাটা প্রথমে বলছিলাম ক্লাসের শুরুর দিকে, যে ইলেকট্রন থাকাটা মাস্ট, বাট ইলেকট্রন থাকলেই যে পার্টিসিপেট করবে এমন কোনো কথা নাই।
এরকম বিষয়টা। আচ্ছা দেখো, তাহলে যার মধ্যে ইলেকট্রন আছে বাট পার্টিসিপেট করলো না সংকরায়নে, তাকে আমরা কি বলি জানো? বিশুদ্ধ অরবিটাল বলি। তাকে আমরা কি বলবো? বিশুদ্ধ অরবিটাল। এটা আমরা একটু মাথায় রাখি। ওকে, বিশুদ্ধ অরবিটাল, এটার কিন্তু গুরুত্ব আছে। আচ্ছা খেয়াল করে দেখি তাহলে এখানে মেইনলি সংকরায়নটা কিভাবে হচ্ছে, 1s2, আর এখানে হচ্ছে আমাদের দেখো 2ψ11, 2ψ21 এবং 2ψ31, 4-1 কিন্তু আর হবে না, এটা হয়ে যাবে হচ্ছে 2pz1, তাই তো? এটার মধ্যে কিন্তু আর সংকরণ হয় নাই, 2pz1, রাইট? তাহলে দেখো আমরা যদি এখন এটাকে আঁকার চেষ্টা করি তাহলে কিভাবে আঁকবো? দেখো এই ধরো আমাদের সেই 2s, তাই তো, আর এই ধরো আমাদের সেই 2px, আর এই ধরো হচ্ছে আমাদের সেই 2py, তাই না? 2pz-টা কিন্তু সংকরণে পার্টিসিপেট করে নাই, তাহলে এখানে কি হবে? sp2 সংকরণ হবে, তাই না? সংকরণ হলে কিরকম হবে? এরকম হবে, রাইট? এটা হচ্ছে সেই কার্বন পরমাণু। এটা হচ্ছে সেই কার্বন পরমাণু, রাইট? এখন তুমি কি করতে পারো? এই জিনিসটাকে তুমি সুন্দর মতো করে এঁকে ফেলতে পারো। খেয়াল করে দেখো আমার কিন্তু পরমাণু আছে দুইটা, তাই না? আমি যদি এখন আঁকতে চাই আমার কিন্তু দুইটা পরমাণু আঁকতে হবে, কারণ দেখো কার্বন কিন্তু দুইটা, তাহলে আঁকি দুইটা। দেখো আমরা একটু কায়দা করে আঁকবো। এটাকে এইভাবে আঁকলাম, এটা হচ্ছে একটা কার্বন পরমাণু, আর এটাকে আঁকলাম হচ্ছে এইভাবে। আর এটাকে আমরা এভাবে আঁকলাম। কেন আঁকলাম? কারণ দেখো মনে রাখতে হবে এই যে আমাদের সংকর অরবিটাল গুলো আছে তারা কিন্তু প্রথমে কি করে? একটা সমযোজী বন্ধন তৈরি করে, একটা সিগমা বন্ধন তৈরি করে। তাহলে দেখো কার্বনের সাথে কার্বনের কিন্তু একটা বন্ধন তৈরি হয়ে গেল। বুঝতে পারছো? আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। এরকম ভাবে একটা বন্ধন তৈরি হলো, রাইট? আচ্ছা পরবর্তীতে কি হয়? তাহলে দেখো আমাদের যে ইলেকট্রন গুলো সেটা তো দেখাইনি আরে। তাহলে দেখো এখানে আমাদের একটা একটা একটা, তাই না? এক এক এক, তার মানে এই একটা ইলেকট্রন হচ্ছে এখানে জোড়া বাড়াইছে, তাই তো? এটাই হচ্ছে আমাদের সেই প্রথম সিগমা বন্ধনটা, কার্বন কার্বন সিগমা বন্ধন। সাথে এখানে কে যুক্ত হয়? হাইড্রোজেন যুক্ত হবে। এখানে একটা হাইড্রোজেন আসবে, যার ফলে এখানে একটা সিঙ্গেল বন্ড তৈরি হয়। এগুলো তো অবভিয়াস জিনিস, তাই না? এগুলো তো আমরা অনেকক্ষণ ধরে দেখতেছি, তার মানে এগুলো আর এক্সপ্লেনেশনের দরকার নেই। এখানে একটা আর এখানে একটা, হয়ে গেল বিষয়টা। এবার সব পাই বন্ধনের বিষয়টা আসলে কি খেয়াল করে দেখো। এই যৌগটা যেই তলে তৈরি হলো, তাই না? এক্স আর ওয়াই তলে তৈরি হয়েছে না? এক্স ওয়াই সমতলে। এটার উপর লম্বভাবে কিন্তু একটা অরবিটাল আছে, সেটা হচ্ছে 2pz। সেটা কি সংকরিত হয়েছে? সেটা কিন্তু সংকরিত হয় নাই। তার মানে এই যৌগটা হচ্ছে যেই তলে তৈরি হলো, তাই না? আমরা বলি কি সমতলীয় ত্রিভুজাকার, তো যাই হোক না কেন সমস্যা নাই। এটা হচ্ছে একটা সমতলীয় যৌগ, একটা তলের মধ্যে আমি আঁকতে পারছি, বাট এই তলের সাথে লম্বভাবে দুটো অরবিটাল আছে, বুঝছো? এই যে বোর্ড থেকে বের হয়ে আসতেছে দুটো অরবিটাল, এটাই হচ্ছে আমাদের সেই 2pz অরবিটাল। চিন্তা করে দেখলাম 2pz ধরো একটা আছে এখানে, আর একটা ধরো আছে হচ্ছে এইখানে, তাই না? এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, রাইট? এটা হচ্ছে সেই 2pz। তাহলে দেখো পি অরবিটাল কিন্তু পাই বন্ধন তৈরি করে, আমরা দেখছিলাম, কারণ এদের মধ্যে কি আছে? ডিরেকশন আছে। পি অরবিটাল তো ডিরেকশনাল অরবিটাল। তাহলে দেখো দুইটা কিন্তু একই অক্ষ বরাবর আছে, জেড অক্ষ বরাবর, যার ফলে এদের মধ্যে কি হবে? পাশাপাশি অধিক্রমণ হবে। পাশাপাশি অধিক্রমণ হয়ে এখানে কি তৈরি করবে? পাই বন্ধন তৈরি করবে, ঠিক আছে? এই দুইটা মিলে কিন্তু একটা পাই, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে অ্যান্টি পাই আর কি, দুইটা মিলে কিন্তু একটা পাই। হ্যাঁ, মনে রাখতে হবে পাই বন্ধন সবসময় সিগমা বন্ধনকে ঘিরে থাকে, তার মানে সিগমা বন্ধন তৈরি হওয়ার পরে কিন্তু পাই বন্ধন তৈরি হয়। এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ছি। এখন হয়তো বুঝতে পারতেছি না যে এখানে কিভাবে হচ্ছে পাশাপাশি অধিক্রমণটা হয়। মেইনলি এই জিনিসটা এত বড় হয় না, এই জিনিসটা অনেক ছোট হয়, তো যার ফলে অরবিটাল গুলো কাছাকাছি থাকে, যার ফলে তাদের মধ্যে পাশাপাশি অধিক্রমণটা হয়। তুমি যদি এখান থেকে দেখার চেষ্টা করো তাহলে কিন্তু ক্লিয়ারটা আসলে মনে হয় একটু ক্লিয়ারলি বোঝা যাবে। এই যে এরকম ভাবে আসলে আমাদের কি হয়? সংকরণটা হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই পাই অরবিটাল, তাই না? তাহলে একটা সিগমা একটা পাই, বুঝতে পারলাম তো? তাহলে এই হচ্ছে আমাদের সেই ইথিন। আমি যদি আরো তোমাকে এক্সাম্পল দেখানোর চেষ্টা করি, লেটস সে আমরা আরো কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব, যে আসো যে HCHO, আমি এখানে জানতে চাই কার্বন এবং অক্সিজেনে কি সংকরণ হয়। একটা পাই বন্ধন আছে মানে sp2,
অর্থাৎ এখানে কার্বন হোক আর অক্সিজেন হোক, দুইটারই কিন্তু কি হবে, sp2 হবে, তাই না? sp2 একটা পাই বন্ধন আছে, তাই না? এখন তুমি যদি একটা ছবিটা জাস্ট আঁকতে চাও, তাই না, সংকরণের নিয়ম তো আমরা দেখছি কিভাবে কি করব, অত বড় করে আর দেখার কোনো প্রয়োজন নাই। যদি আমরা ছবিটা আঁকতে চাই তাহলে কিরকম হবে দেখো। আগে আমরা একটু কার্বনটা আঁকি। কার্বনটা কি হচ্ছে দেখো, sp2, তাই তো, sp2। তাহলে এই 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 ভিতরে ছোট অরবিটাল গুলো তোমরা চালিয়ে দিতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কার্বন। সাথে কি আছে, সাথে হচ্ছে আমাদের অক্সিজেন আছে, তাই না? অক্সিজেন কিন্তু sp2, তার মানে তারও কিন্তু সংকর অরবিটাল কয়টা, 3টা, রাইট? এটা হচ্ছে সেই অক্সিজেন। দেখছো কার্বন অক্সিজেনের মধ্যে একটা কি হয়েছে, সিঙ্গেল বন্ড তৈরি হয়ে গেছে না? এখানে কিন্তু একটা সিঙ্গেল বন্ড তৈরি হয়ে গেছে, রাইট? তারপর দেখো আমাদের এখানে অক্সিজেনে কি আছে, এই হাইড্রোজেন কোথায় আছে, কার্বনের সাথে। তার মানে এখানে আমাদের মেইনলি হাইড্রোজেন গুলো যুক্ত হয়েছে। এখানে একটা হাইড্রোজেন বন্ড পেয়ার, এখানে একটা হাইড্রোজেন বন্ড পেয়ার, তাই না? তার মানে কার্বনের সাথে হাইড্রোজেন, কার্বনের সাথে হাইড্রোজেন। অক্সিজেনে কে যুক্ত হয়েছে, অক্সিজেনে কিন্তু কেউই যুক্ত হয় নাই, অক্সিজেনের 2টা লোন পেয়ার আছে, যার ফলে সেটাকে আমরা এইভাবে আঁকলাম, তাই না? যে দেখো 2টা লোন পেয়ার, রাইট? আচ্ছা, আর কি আছে দেখো, আর এখানে তুমি পাবা কি 2pz, ওর কি পাবা, ওরও কিন্তু তুমি হচ্ছে 2pz পাবা, রাইট? ওরও কিন্তু আমাদের 2pz এর মধ্যে একটা ইলেকট্রন থাকে, সেটা বিশুদ্ধ থাকে, ওরও কিন্তু একই রকম ভাবে বিশুদ্ধ থাকে। এখানে এরকম ভাবে কি হচ্ছে, পাই বন্ধন তৈরি হচ্ছে, এটা অ্যান্টি পাই। এত কিছু লাগবে না, তো মেইনলি এখানে এরকম ভাবে পাই বন্ধনটা তৈরি হয়। এইভাবে দেখাই দিতে পারলে কিন্তু হচ্ছে। তাহলে আশা করি আমরা এই জিনিসগুলা বুঝলাম। তাহলে দেখো আমাদের কিন্তু বেসিক যে ইনফরমেশন গুলো জানা উচিত ছিল, দরকার ছিল, সেগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। এবার দেখো এটা কিন্তু একটা বোর্ডে আসা প্রশ্ন, হ্যাঁ সিকিউ থেকে আমি তুলে দিছি আর কি, তো এটা সমস্যা নাই, আমরা যখন আবার সিকিউ সলভ করব আবার এটা দেখবো, সমস্যা নাই। দেখো কি বলছি এখানে, NH3 আর NH4+ একই রকম সংকরণ হয়। কিরকম সংকরণ, NH3 এর জন্য দেখছিলাম কি sp3, তুমি এখানেও ফর্মুলা অ্যাপ্লাই করো, এটা আমরা দেখছিলাম, সেটাও কিন্তু কি হয় sp3। কিন্তু BF3 আর BF4- এ কেন ভিন্ন সংকরণ, BF3 তে হয় sp2 কারণ BCl3 সেম জিনিস, বাট এটা হয় আবার sp3। তুমি এই হাফের সূত্রটা অ্যাপ্লাই করো না, একই রকম। দেখো বোরন হচ্ছে 3, ফ্লোরিন 4টা, তাহলে 3 এ 4 এ 7, -1 এর জন্য +1 বসাবো, 7 আর 1 আর 2 দিয়ে ভাগ করো 4, মানে sp3। সো আমি জাস্ট মুখে বলে দিলাম, এগুলা কিন্তু আমরা অলরেডি প্র্যাকটিস করছি, দরকার নেই আর। এখন বিষয়টা হচ্ছে কেন আমরা এই দুটাকে একসাথে আলোচনা করব, কারণ হচ্ছে এই যে আয়নগুলো আছে, এই আয়নগুলো তৈরি হওয়ার প্রক্রিয়া খেয়াল করে দেখি। আগে আমরা একটু NH3 নিয়ে আলোচনা করি। NH3 দেখো, NH3 থেকে যখন NH4+ তৈরি হবে, তখন কি হবে, একটা প্রোটনের কাছে নাইট্রোজেন তার লোন পেয়ারটাকে দান করার মাধ্যমে সন্নিবেশ বন্ধন তৈরি করবে, তাই না? যার ফলে এখানে তৈরি হয়ে যায় হচ্ছে NH4+, রাইট? তার মানে খেয়াল করে দেখো, আমি আগে এখানে sp3 ছিলাম, পরে আমি দেখতে পারলাম কি এখানে sp3 আছে, বুঝতে পারছো? তার মানে এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। বাট তুমি যদি পরের যৌগটা আসো, দেখো BF3, এখন BF3 এর কি লোন পেয়ার আছে, নাই। তাহলে কি আছে এখানে, এখানে মেইনলি তার অষ্টক সংকোচন হয়ে আছে, তাই না? বোরনের বাইরে 3টা ইলেকট্রন ছিল, ফ্লোরিনের 3টার সাথে মোট 6টা ইলেকট্রন মিলে সে হচ্ছে বাইরের শেলে অবস্থান করছে আর কি। তাহলে 8টা হওয়া উচিত অষ্টক পূরণের জন্য, বাট আছে 6টা, 2টা দরকার। সেই 2টা সে কোত্থেকে পায়, ফ্লোরাইড আয়ন থেকে পায়। দেখো ফ্লোরাইড আয়ন থেকে পায়। ফ্লোরাইড আয়ন যখনই দেখবে আমার হচ্ছে লোন পেয়ার দেওয়ার সুযোগ আছে, আমি লোন পেয়ারটাকে এখানে পাস করার চেষ্টা করব, ওকে? যার ফলে তৈরি হয়ে যাবে হচ্ছে BF4-। এখন বিষয় হচ্ছে দেখো, উপরে কিন্তু সন্নিবেশ বন্ধন তৈরি হলো, বাট সংকরণটা পরিবর্তন হলো না। নিচেও দেখো সন্নিবেশ বন্ধন তৈরি হলো, বাট এখানে কিন্তু সংকরণটা পরিবর্তন হয়ে গেল। এটা ছিল sp2 আর এটা হয়ে গেল sp3। প্রশ্ন হচ্ছে কেন এখানে চেঞ্জ না হলে এখানে কেন চেঞ্জ হবে, তাই না? তুমি যদি এইটার ব্যাখ্যা আগে আসো, এইটার ব্যাখ্যায় দেখা যাক কি করা যেতে পারে। হ্যাঁ, তাহলে আমরা যদি এইটার ব্যাখ্যায় আসি তাহলে কিরকম হয় খেয়াল করে দেখি। যখন আমরা BF3 এর সংকরণ পড়ছিলাম বা BCl3 এর সংকরণ যখন পড়ছিলাম, তখন কি দেখছিলাম, বোরনের ইলেকট্রন বিন্যাসটা হয় 1s2 2s1 2px1 আর হচ্ছে 2py1,
তাই না? তার মানে 2pz এ কিন্তু কোনো ইলেকট্রন ছিল না, ছিল কি? ছিল না কিন্তু, রাইট? তুমি দেখো এখানে তুমি এরকম ভাবে যদি চিন্তা করো, এরকম ছিল, রাইট? যার ফলে কি হচ্ছিল, এখানে মাত্র এই 3টে অরবিটাল মিলে হচ্ছে sp2 সংকরণ তৈরি করছিল, রাইট? এরা মিলে কিন্তু আমাদের sp2 সংকরণ তৈরি করে। আচ্ছা, এটা তো লজিক্যাল, খালি অরবিটাল আছে, এখানে তো ইলেকট্রন নাই, সংকরণ করবে না। বাট খেয়াল করে দেখো, যখন এখানে ফ্লোরিন আসে, ফ্লোরিন যখনই আসে তখন সে কি করবে, এই ফ্লোরিনটা হচ্ছে তার নেগেটিভ চার্জটাকে, মানে এক্সট্রা যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে আগে এখানে প্রবেশ করায়। বিষয়টা কিরকম খেয়াল করে দেখো, মুক্তজোর বিশিষ্ট কোনো গ্রুপ যখন অন্য কোনো পরমাণুতে আসে তখন সেখানে বিক্রিয়ার মেকানিজম কি জানো? লোন পেয়ারটা সে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে পাস করার চেষ্টা করে, এরকম বিষয়টা। বাট তুমি দেখো, ও যেহেতু নিজে হচ্ছে একটা একক ঋণাত্মক অ্যানায়ন, মানে -1 চার্জ আছে, তার মানে সে লোন পেয়ারটা পাস করার আগে নিজের নেগেটিভ চার্জটা আগে পাস করে। দেখো এই যে ফ্লোরাইড আয়ন, ও কি করবে, ও তো লোন পেয়ারটা দিবে আগে, তাই না? লোন পেয়ারটা দেওয়ার চেষ্টা করবে। বাট যখন দেখবে এখানে সবাই সিঙ্গেল সিঙ্গেল করে ইলেকট্রন আছে, ও হচ্ছে একই রকম ভাবে ওর এই নেগেটিভ চার্জের ইলেকট্রনটাকে এখানে প্রবেশ করানোর চেষ্টা করবে। এটা হচ্ছে বিষয়টা। যদি আমি প্রবেশ করায় ফেলি তখন কি হবে, এখন বোরন দেখবে যে না, আমার খালি অরবিটাল এখন ভরাট হয়ে গেছে, আমি এখন এই ভরাট অরবিটাল নিয়ে নতুন করে সংকরণ তৈরি করব, সেটা কি? sp3। ওকে, দেখো তোমাদের বই এভাবে লেখা আছে, যখন ফ্লোরাইড আয়ন তার মুক্ত জোরকে বোরন পরমাণুর কাছে প্রদান করার চেষ্টা করে, তখন বোরন পরমাণুর খালি 2pz অরবিটালে একটা ইলেকট্রন যুক্ত হয়ে পড়ে। কেন যুক্ত হয়ে পড়ে? কারণ দেখো সবগুলো অরবিটালের মধ্যে একটা একটা করে ইলেকট্রন ছিল, আমি যদি এখানে একটা ইলেকট্রন বসাই তাহলে অর্ধপূর্ণ স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, বেশি স্থিতিশীল। সেটা মেনটেন করার জন্য ফ্লোরাইড আয়নটা কি করবে, তার নেগেটিভ চার্জে যে ইলেকট্রনটা আছে সেটাকে সে এই অরবিটালের মধ্যে প্রবেশ করাবে। বুঝতে পারছি কি? এইটা কিন্তু তোমাদের বই আলোচনা করা আছে এবং এটা কিন্তু আমাদের একটা বোর্ড প্রশ্ন, তুমি হাজারি স্যারের বইটা খুললেই দেখতে পাবা। ওকে, বিষয়টা কি বুঝতে পারলাম? তাহলে এখানে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, বাট এখানে সেই চেঞ্জটা হচ্ছে না। কারণ কি, লোন পেয়ারটা কিন্তু কেন্দ্রীয় পরমাণুতে আসে নাই, বরঞ্চ সেটা হচ্ছে অন্য একটা আয়নের কাছে চলে গেছে, তাই না? রাইট? এখানে দেখো হাইড্রোজেন তো পুরোপুরি ফাঁকা, অন্য কোনো স্ট্রাকচার এখানে নাই। সো মনে রাখবো যে যখনই কেন্দ্রীয় পরমাণু থেকে লোন পেয়ারটা চলে যায় তখন মেনলি কেন্দ্রীয় পরমাণু সংকরণটা পরিবর্তন হয় না। বাট যখন কেন্দ্রীয় পরমাণুর কাছে লোন পেয়ার আসে তখন কিন্তু কেন্দ্রীয় পরমাণু সংকরণ পরিবর্তন হয়। এটা একটা জেনারেল কথা, তুমি মনে রাখতে পারো, এটা জেনারেলি চিন্তা করতে পারি আর কি। তাহলে বুঝতে পারলাম তো, এটা কিন্তু খুবই টাফ একটা জিনিস ছিল। এরপর আর কি দেখতে পারি, দেখো খেয়াল করে দেখো, ইথেনের তুলনায় ইথিন হচ্ছে বেশি সক্রিয়, তাই না? এখন আমাকে বলো ইথেনের সংকেত কি? CH3, রাইট? এখানে প্রত্যেকের মধ্যে কি সংকরণ হয় বলতো? sp3 সংকরণ হয়, রাইট? এবং আমরা জানি sp3 হলে কিন্তু কোনো পাই বন্ধন নাই, অর্থাৎ এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। পরেরটা দেখি তো, পরেরটা কি আছে দেখো, ইথিন। ইথিন কিরকম? CH2 ডাবল বন্ড CH2। এখানে প্রত্যেকটা কার্বনের সংকরণ কি হয়? sp2 করে হয়, sp2 রাইট? তার মানে আমি কি জানি, sp2 থাকা মানে কি, একটা বন্ধন কিন্তু এখানে পাই বন্ধন আছে, রাইট? একটা সিগমা আর কি, এখানে একটা আছে মানে একটাই সিগমা, এখানে দুইটা আছে মানে কি একটা সিগমা একটা পাই, এভাবে তুমি চিন্তা করতে পারো। এবার আমাকে বলো কোন বন্ডের শক্তি বেশি, সিগমা বন্ধন নাকি পাই বন্ধন? নিশ্চয়ই সিগমা বন্ধনের শক্তি বেশি। কোনটাকে ভাঙতে বেশি কষ্ট করা লাগবে? নিশ্চয়ই সিগমা বন্ধনকে ভাঙতে বেশি কষ্ট করা লাগবে। অর্থাৎ যেখানে আমরা সিগমা বন্ধন পাবো, কোনো পাই বন্ধন পাবো না, সেটাকে কিন্তু ভাঙতে বেশি কষ্ট করা লাগে, সে কিন্তু সহজে বিক্রিয়া করতে চায় না, তাই না? তার ভাঙন যেহেতু কষ্টকর, সে কিন্তু সহজে বিক্রিয়া করতে চাইবে না। বাট যাদের মধ্যে মেনলি এই পাই ইলেকট্রনটা থাকে, মানে পাই বন্ধনটা থাকে, যাদের মধ্যে এরকম পাই বন্ধন থাকে, সেই পাই বন্ধনগুলো কিন্তু দুর্বল হয়, সহজে এটাকে ভাঙা যায়, তাই না? সহজে ভাঙা যাওয়া মানে কি, সেটা হচ্ছে সহজে বিক্রিয়া করে, তার মানে সে হচ্ছে বেশি সক্রিয়। ওকে, বিষয়টাকে বুঝতে পারলাম? তার মানে যেখানে যত বেশি পাই বন্ধন আছে সেটা কিন্তু তত বেশি সক্রিয় হয়। একটু কি বোঝা গেল না? তাই না? আমরা যখন অ্যালকাইন করবো সেটা দেখবো হচ্ছে অ্যালকাইন কিন্তু অ্যালকিনের মতোই অনেক বেশি সক্রিয় যৌগ হয়। তাহলে এই হচ্ছে মেনলি বেসিক কথাটা। আমি যদি বেসিক কথাটা লিখি যে যত বেশি কার্বন কার্বন পাই বন্ধন থাকবে সেটা তত বেশি
বিক্রিয়া করতে পারে। হ্যাঁ, এটা একটু আমরা মাথায় রাখবো, তাই না? একটু জানলে কিন্তু হচ্ছে, রাইট? তাহলে আশা করি একটু আমরা বুঝতে পারলাম। এরপর কি আছে দেখি, যে কার্বনের দুইটা রূপভেদ আছে, তাই না? এটা কি আমরা জানি? কার্বনে কিন্তু দুইটা রূপভেদ পাওয়া সম্ভব। একটা হচ্ছে হীরক বা ডায়মন্ড, আর একটা হচ্ছে গ্রাফাইট। ওকে, বলছে কি দেখো, হীরকটা কিন্তু বিদ্যুৎ অপরিবাহী, বাট গ্রাফাইটটা কিন্তু বিদ্যুৎ পরিবাহী। দেখো, কার্বন কিন্তু একটা অধাতু, তাই না? অধাতুকে বিদ্যুৎ পরিবহন করে? কোনো অধাতুই কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে না। শুধুমাত্র একটা এক্সেপশনটা কি? গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে এমন একটা অধাতু যেটা বিদ্যুৎ পরিবহন করতে পারে। কেন? কারণ তুমি যদি হীরকের মধ্যে সংকরণটা চিন্তা করে দেখো, এটা সংকরণ হয়েছে sp3, তাই না? তাহলে তুমি যদি এখানে হীরকের যে কার্বন পরমাণুগুলো আছে, সেই কার্বন পরমাণুর ক্ষেত্রে দেখো, আমাদের যে এস এর মধ্যে একটা ইলেকট্রন ছিল, পি এর মধ্যে 3টা ইলেকট্রন ছিল, সবাই কিন্তু এখন এখানে কি করবে? সংকরণে পার্টিসিপেট করে যায়, রাইট? এরকম বিষয়টা। বাট গ্রাফাইটে কিন্তু এরকম হয় না বিষয়টা। গ্রাফাইটে কি হয়, এখানে প্রত্যেকটা কার্বন পরমাণু সংকরণ হয় হচ্ছে sp2। প্রত্যেকের সংকরণ কি হয়? sp2 হয়। যার ফলে তুমি যদি এখানে চিন্তা করে দেখো কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা, তাহলে এখানে কিন্তু আর সবগুলা ইলেকট্রন সংকরণে পার্টিসিপেট করবে না, রাইট? কারা কারা পার্টিসিপেট করবে বলতো? শুধুমাত্র একটা এস এবং 2টা পি। সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করে না। তার মানে বুঝতে পারলাম এখানে কিন্তু একটা অরবিটাল বিশুদ্ধ হয়ে থাকে, রাইট? একটা অরবিটাল কিন্তু বিশুদ্ধ থাকে, বিশুদ্ধ অরবিটাল। তাহলে খেয়াল করে দেখো, এই যে সংকর অরবিটাল যেগুলো ছিল, সেই সংকর অরবিটাল কিন্তু একটার সাথে আরেকটা যুক্ত হয়ে হয়ে সিগমা বন্ধন তৈরি করে। বাট বিশুদ্ধ অরবিটাল এখানে সিগমা বন্ধন তৈরি করতে পারে না। এখানে সে পাই বন্ধনও তৈরি করে না, সিগমা বন্ধনও তৈরি করে না। হ্যাঁ, নর্মালি পাই বন্ধন তৈরি করার কথা, বাট এখানে সেই পরিমাণ আর কি তুমি বলতে পারো বন্ধন শক্তি থাকে না। তো যাই হোক, সমস্যা নেই, তো ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। মেনলি গ্রাফাইটের মধ্যে কি পাওয়া যায়? এরকম বিশুদ্ধ অরবিটাল পাওয়া যায়। মেনলি বিশুদ্ধ অরবিটালে আমরা কি পাবো? কিছু ইলেকট্রন পাবো, এই ইলেকট্রন গুলা পাবো। মেনলি দেখা যায় এই যে যে ইলেকট্রন গুলো আমি এখানে পাচ্ছি, এই ইলেকট্রন গুলো হয় মুক্ত সঞ্চরণশীল ইলেকট্রন। হ্যাঁ, মুক্ত সঞ্চরণশীল ইলেকট্রন মানে ফ্রি ডিলোকালাইজড ইলেকট্রন। সঞ্চরণশীল মানে কি? সে এখন নির্দিষ্ট কোনো কার্বন পরমাণুতে না থেকে পুরো গ্রাফাইটে সবগুলো কার্বন পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হবে, পুরো গ্রাফাইটের মধ্যে সে এখন ঘোরাফেরা করতে পারবে, তাই না? তার মানে ইলেকট্রনের মুভমেন্ট মানে কি বলতো? বিদ্যুৎ প্রবাহ, তাই না? ইলেকট্রন মুভমেন্ট মানে কিন্তু আবার তাপের প্রবাহ, ঠিক আছে? তার মানে গ্রাফাইট কিন্তু একই সাথে বিদ্যুৎ পরিবাহী হয়, আবার তাপ পরিবাহী কিন্তু হয়। বুঝতে পারলাম? তাহলে এখানে মেইনলি ব্যাখ্যা হচ্ছে এইটা, যে এখানে কি থাকে? সঞ্চরণশীল মুক্ত ইলেকট্রন থাকে। গেল? আচ্ছা, আজকের দিনের লাস্ট প্রশ্ন, সেটা কি দেখো, একই সংকরণ হওয়া সত্ত্বেও বেনজিন বিদ্যুৎ অপরিবাহী, কিন্তু গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। খেয়াল করে দেখো, মানে প্রশ্নের কনটেক্সটটা কি। আমি দেখছিলাম কি এই প্রশ্নের মধ্যে হীরক হচ্ছে sp3, গ্রাফাইট হচ্ছে sp2, তাই না? এরকম দেখছিলাম। তাহলে মনে হইতে পারে যে না, ঠিক আছে, সংকরণ ভিন্ন হইলে মনে হয় এরকম পরিবাহী অপরিবাহী হয়, এরকম আমাদের একটা আইডিয়া চলে আসে। বাট আইডিয়াটা কিন্তু পুরোপুরি ট্রু না, পুরোপুরি সত্য না। এরকম তুমি যদি বেনজিনে তাকাও, বেনজিনের প্রত্যেকটা কার্বনের সংকরণ হয় sp2, এটা কিন্তু আমরা অলরেডি সংকরণের প্রথম ক্লাসে আলোচনা করছিলাম, তাই না? আবার গ্রাফাইট আমরা একটু আগে দেখলাম প্রত্যেকটা পরমাণু সংকরণ কি হয়? sp2 হয়, রাইট? তাহলে পার্থক্যটা কি ভাইয়া? তুমি যদি এখানে চিন্তা করে দেখো, আমি যদি আবার এখানে তোমার জিনিসটাকে আঁকার চেষ্টা করি, তাহলে দেখো আমাদের কার্বন এস এর মধ্যে একটা ইলেকট্রন এবং পি এর মধ্যে এরকম 2টা ইলেকট্রন, তাই না? এখানে কোনো সমস্যা নাই, এগুলো বুঝতে আসলে কোনো প্যারা হবে না। এখন এই একটা এস এবং 2টা পি, এরা মিলে কি হচ্ছে? sp2 সংকরণ করছে, তাই না? এখানেও সেম জিনিসটাই হবে। আগে যেমন পার্থক্য হয়েছিল, ডিফারেন্ট হয়েছিল, এখানে সেরকম না, সেম জিনিসটা হয়। তাহলে খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এখানে কি আছে? একটা বিশুদ্ধ অরবিটাল আছে, তাই না? এই হচ্ছে আমাদের সেই বিশুদ্ধ অরবিটাল, রাইট? এই হচ্ছে সেই বিশুদ্ধ অরবিটাল। রাইট? তাহলে এখানে কিন্তু একই রকম ভাবে আমাদের কি আছে? বিশুদ্ধ অরবিটালটা আছে। ওকে,
এখন এই বিশুদ্ধ অরবিটালের মেনলি ফাংশনটা একটু অন্যরকম হয়। এই বিশুদ্ধ অরবিটালে মেনলি পার্থক্যটা তৈরি করে। কিরকম ভাবে, তুমি যদি বেঞ্জিনের স্ট্রাকচারটা দেখার চেষ্টা করো, বেঞ্জিনের স্ট্রাকচার মেনলি এরকম হয়। আমরা অর্গানিক পড়লে আরো ভালো মতো বুঝতে পারবো। দেখো এখানে কিরকম হয়, পাই বন্ধন তৈরি করে, রাইট? এখন খেয়াল করে দেখো, এই পাই বন্ধন গুলা কিন্তু বেঞ্জিন চক্রকে ফিল আপ করে, তাই না? এই পাই বন্ধন, হ্যাঁ, এটা কিন্তু মেনলি সঞ্চরণশীল হয় বাট মুক্ত হয় না। বুঝতে পারছো তো? সঞ্চরণশীল হয় বাট মুক্ত হয় না। তার মানে এই যে বিশুদ্ধ অরবিটালে যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলো কিন্তু সঞ্চরণশীল ইলেকট্রন বাট মুক্ত ইলেকট্রন না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন না। বাট গ্রাফাইটের ক্ষেত্রে এই বিশুদ্ধ অরবিটালে যে ইলেকট্রন গুলো থাকে, তারা কিন্তু আসলে মুক্ত ইলেকট্রন, তারা কিন্তু আসলে কোনো বন্ধন তৈরি করে না। হ্যাঁ, তোমরা হয়তো একটু কনফিউজিং লাগতে পারে যে ভাই আমরা তো জানি 9-10-এ পড়ছিলাম যে এখানে ইলেকট্রন গুলো কি হয়, সঞ্চরণশীল হয়, ঘোরাফেরা করতে পারে। গ্রাফাইটের ইলেকট্রন গুলো তো এরকম ভাই, ঘোরাফেরা করতে পারে, তাই না? তাহলে তো একই রকম হয়ে গেল না, ঠিক আছে? এই ইলেকট্রন গুলো কিন্তু সঞ্চরণশীল হয়, একান্তর অবস্থায় আছে, ওকে, কথা ঠিক, হ্যাঁ, কথাগুলো ভুল নাই। বাট এই ইলেকট্রন গুলো কিন্তু মুক্ত হয় না, রাইট? তার মানে এই ইলেকট্রন গুলো কিন্তু শুধুমাত্র এই 6টা কার্বনের মধ্যেই থাকবে, ঠিক আছে? এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, এই চক্রের মধ্যে থাকবে, এখান থেকে বের হইতে পারে না। সে কিন্তু সবসময় এরকম ভাবে যে বন্ধন তৈরি করে, ঠিক আছে? মনে রাখবা যে এই যে বিশুদ্ধ অরবিটালটা, এই যে একটা আমরা ইলেকট্রন দেখতে পারতেছি, এই ইলেকট্রনটা হচ্ছে এখানে পাই বন্ধন তৈরি করে। হ্যাঁ, এটা আমরা একটু মনে রাখবো, এটা হচ্ছে পাই বন্ধন তৈরি করে। যেহেতু সে পাই বন্ধন তৈরি করলো, সে কি আর মুক্ত থাকলো? সে কিন্তু আর মুক্ত থাকলো না। হ্যাঁ, সে কিন্তু আর মুক্ত থাকলো না। বাট এখানে যে ইলেকট্রনটা আছে সেটা কিন্তু পাই বন্ধন তৈরি করে না। পাই বন্ধন তৈরি করে না। যেহেতু সে পাই বন্ধন তৈরি করলো না, যার ফলে সে কিন্তু মুক্ত হয়ে থাকলো, সে কোনো নির্দিষ্ট পরমাণুর আওতায় নাই। এখানে ইলেকট্রনটা নির্দিষ্ট পরমাণুর আওতায় আছে, 6টা নির্দিষ্ট পরমাণু, এখানে কিন্তু সেরকম নাই। যার ফলে এখানে ইলেকট্রনগুলো মুক্ত, স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে। ইলেকট্রন মুভমেন্ট মানে বিদ্যুৎ প্রবাহ। এখানে ইলেকট্রনগুলো কিন্তু মুক্ত না, সঞ্চরণশীল বাট মুক্ত না, এই জন্য সে বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে এই ছিল আমাদের আজকের লেকচারটা। আশা করি তোমরা এই sp3 আর sp2 এর কাহিনীগুলো বুঝতে পারছো, ঠিক আছে? তোমাদের বইয়ে হচ্ছে ছড়ানো ছিটানো আকারে, একটু অগোছালো আকারে মেনলি দেওয়া ছিল, আমি তোমাদের একদম গুছাই দিয়েছি। তোমরা যদি এখন লেকচারটা করো, তারপর আমাদের স্লাইডটা পড়ো যদি, তাহলে কিন্তু আমার মনে হয় যে sp3 sp2 থেকে আর কোনো তোমাদের ডাউট থাকবে না। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ হচ্ছে sp এবং sp3d বা ওইখান থেকে যা যা দরকার সেগুলো দেখবো, দেন আমরা সামনে কন্টিনিউ করব। ততদিন সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।